একটাই চেষ্টা ছিল বিগত সরকারের যে জগন্নাথকে যে কোনোভাবে ঢাকার বাইরে পাঠাইতে হবে। আমরা স্টুডেন্টদেরকে সর্বোচ্চ আমানতদারিতে নিশ্চয়তা দিতে পারবো। মেডিকেলের ভিতরে যুদ্ধের সময়ও কখনো মানুষকে আক্রমণ করা হয় না, কিন্তু তারা মেডিকেলের ভিতরে ঢুকে আমাদের উপরে, স্টুডেন্টদের উপর আক্রমণ করেছে। যে আমরা চাই যে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কেউ রাস্তায় চাঁদাবাজি না করুক, যে কাজগুলো করা দরকার এগুলো করতে বাধ্য করে এর বাইরে গিয়েও কিছু করার আমাদের সক্ষমতা আছে, যার কারণে আমি মনে করি শিক্ষার্থীরা আমাদেরকে অবশ্যই ভর্তি দেবে ইনশাআল্লাহ। তার সমস্যা হচ্ছে ক্যান্টিনে মান খারাপ, আর আমার সমস্যা হচ্ছে ক্যান্টিনে নেই। তার সমস্যা হচ্ছে হলে থাকতে কষ্ট, আর আমার সমস্যা হচ্ছে হলে নেই। যেহেতু আমরা কোনো ধরনের অন্যায়ের সাথে যুক্ত নই বা যুক্ত হবও না ইনশাল্লাহ, সুতরাং আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। একটা গবেষণার জন্য কি 1 ঘন্টার জন্য কাজ করা কি এনাফ? পরে ওই আমার রিসার্চ পেপার দিয়ে আমি ঝালমুড়ি কিনে খাই। এর জন্য আসলে নির্বাচন করছি না, বা কোনো স্বার্থ হাসিলও আমাদের করার ইচ্ছে নেই। আমরা শিক্ষার্থীদের সার্ভ করাটাই আমাদের উদ্দেশ্য। সাথে সাথে তো এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোড কি ছিল? তো আরো দিব আমাদের জুলাইয়ের স্লোগান দিতে দিতে তারা আছে এই মিছিলের ভিতরে ঢুকেই হচ্ছে আমাদের ভাইদেরকে মারা শুরু করে। 5 টাকার রসিদ কিসের? ভাই বললো যে শিবির করতে হলে মাসে একটা টাকা দিতে হয়। আপনি সবসময় দায়িত্ব থেকে পালিয়ে থাকতেন, কিন্তু এই মুহূর্তে আপনি যকসুর ভিপি হওয়ার জন্য লড়ছেন, এখান থেকে কেন পালিয়ে থাকছেন না? আবার ধরেন একজন স্টুডেন্টের 11টায় ক্লাস শেষ, সে সকালে আসছে 8:30 থেকে টানা ক্লাস 11টায় শেষ, তাকে বিকাল 3:30 পর্যন্ত বসে থাকতে হবে। কখনো ইউনিভার্সিটি যদি আপনি নাম দেন, আপনাকে ইউনিভার্সাল হতে হবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইনোভোটক্সের আজকের আয়োজনে। আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে, যিনি ভিপি পদে লড়ছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলামকে। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশে বেশ কয়েকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এই মুহূর্তে জাতীয় নির্বাচনের আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থী সমাজে আমি মনে করি যে সর্বশেষ যে কৌতূহল, সেই কৌতূহলের কেন্দ্রবিন্দুতে আপনারা অবস্থান করছেন। আপনাদের এই রেজাল্টের উপরে আমি জানি না জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব পড়বে বা পড়বে না, বাট তারপরেও যেহেতু ঢাকার মধ্যে অবস্থিত একটি ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগরের পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন, সবকিছু মিলিয়ে সারা দেশের শিক্ষার্থীদের নজর এখানে আছে। আমি এই নির্বাচনকে উপলক্ষ করে আপনাদের কি ইশতেহার রয়েছে, আপনাদের কি পরিকল্পনা রয়েছে, আমি সেই গল্পগুলো শুনবো, এবং একই সাথে আপনি ব্যক্তি জীবনে একজন জুলাই যোদ্ধা ছিলেন, আপনার এই উঠে আসার গল্প, জুলাই যুদ্ধের গল্প, সব গল্পগুলি শুনতে চাই। শুরুটা করব একেবারেই আপনার ছোট বেলার জীবন থেকে। কোথায় জন্মগ্রহণ করেছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার স্টুডিওকে ধন্যবাদ জানাচ্ছি, ইনোভাটক্সকে, আমাকে এখানে আহ্বান করার জন্য। আমার মূল নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আমার এটাই একমাত্র নাম। আচ্ছা। আর আমার জন্ম বাগেরহাট জেলা মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামে। আমাদের গ্রামটা একদম গ্রাম বলতে যা বোঝায় আর কি, এটাই হচ্ছে আমাদের গ্রাম। যেমন এখনো আমাদের গ্রামে অজপাড়াগা যেটাকে বলে, বৃষ্টির সময় জুতা পরে যাওয়া যায় না আর কি, আচ্ছা আচ্ছা, মানে খালি পায়ে যেতে হয়। গাড়ির চিন্তা তো আসলে করা যায় না। তবে শীতের সময়, এখনের সময় হচ্ছে আপনার মোটরসাইকেল দিয়ে যাওয়া যায়। এখনো আমাদের গ্রামে বাঁশের সাঁকো আছে। আমাদের গ্রামটা এমনই আর কি। এই জায়গায় আমার জন্ম। পরবর্তীতে আমাদের ওই গ্রামেই একটা মাদ্রাসাতে পড়াশোনা করতাম, বহরবুনিয়া দাখিল মাদ্রাসা। এটাতে আমি 1 থেকে 8 পর্যন্ত পড়াশোনা করি। পরে জেডিসি পরীক্ষা দেওয়ার পরে খুলনায় চলে আসি আর কি, 9ম শ্রেণীতে ভর্তি হয়ে পড়াশোনা করার জন্য। খুলনা কোথায়? খুলনা দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, বিখ্যাত মাদ্রাসা, সাইদ শাহ হুজুরের মাদ্রাসা বলা হয়। হ্যাঁ। উনি এটা প্রতিষ্ঠাতা। তো উনি এখানে ভর্তি হওয়ার পরে, আপনাদের তখন সাইদ সাহেবকে দেখার কোনো সুযোগ হয় নাই? না, তখন সে জেলে ছিল। তো এখানে আমরা ভর্তি হওয়ার পরে আমি এখানে মূলত বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলাম। আচ্ছা। ডাক্তারি পড়ার অনেক ইচ্ছা ছিল আর কি। আনফরচুনেটলি যা হয়েছে, আমরা এখানে 14 সালে সাইদ শাহ হুজুরের যখন রায় হলো,
তখন দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা ধারণ করে। ফ্যাসিস্ট শেখ হাসিনার যে পেটোয়া বাহিনী, পুলিশ হচ্ছে সবার উপর অত্যাচার করে। আমাদের হলগুলো থেকে সবাইকে ধরে নিয়ে যায়, এমনকি আমাদের মাদ্রাসা প্রায় বন্ধের মতো অবস্থা আর কি। মানে এমন অবস্থা যে মাদ্রাসা খোলা আছে, পতাকা উঠছে, শিক্ষকরা আসলে ধরে নিয়ে যাচ্ছে, ছাত্ররা আসলে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এভাবে আর কি অবস্থা। তো যার কারণে প্রায় 1 বছরের মতো এমন বন্ধ। তো আমি পুরো নবম শ্রেণীতে কোনো ক্লাস করতে পারিনি। তো এমন অবস্থা ছিল, আমরা তো গ্রাম থেকে গেছি, ওইভাবে টিউশন বা কোচিং অতটা পরিচিত ছিল না। যারা শহরের স্থানীয় ছিল ওরা কোচিং টোচিং করে এটা কোনোভাবে রিকভারি করতে পারছে, কিন্তু আমাদের জায়গা থেকে এগুলো কঠিন ছিল। তো পরবর্তীতে দেখলাম যে 10ম শ্রেণীতে ওঠার পরে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো আসলে মাথার উপর থেকে যাচ্ছে সবকিছু। কারণ 1 বছর পুরো ক্লাসরুমের বাইরে নিজে পড়াশোনা করে আসলে এটা রিকভারি করা সম্ভব না। তো এই জায়গা থেকে পরবর্তী আমি আবার গ্রুপ চেঞ্জ করে সায়েন্স থেকে আর্টস নিই 10ম শ্রেণীতে। তখন কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। আচ্ছা। তো ওইটা আবার শিক্ষা বোর্ডের কথা বলে, আমাদের ওখানে যারা শিক্ষকরা ছিল তারা বেশ আন্তরিক ছিল। আমি না, একা না, বেশ কয়েকজনই আমাদের এভাবে গ্রুপ চেঞ্জ করি আর কি, যে আমরা আসলে সায়েন্সে কন্টিনিউ করতে যাচ্ছি না, আমরা আর্টসের মাধ্যমে আমরা এটা পরীক্ষা দিতে চাই। পরে আমি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিই 2016 সালে। পরে এই একই মাদ্রাসা থেকে আবার আলিম পরীক্ষা দিই। তো দাখিলে যা হয়েছিল যে 1 বছর না পড়ার কারণে পরের বছর পড়াশোনা করছি, বিভাগ চেঞ্জ করছি, কিন্তু আমরা ওইভাবে ব্যক্তিগতভাবে আমি মানে আশানুরূপ ফলাফল পাইনি আমরা। আমাদের ওই ব্যাচ মানে সিদ্দিকা মাদ্রাসায় আপনি রেজাল্ট দেখবেন প্রত্যেক বছর 40 জন 50 জন এভাবে প্লাস পাচ্ছে আর কি। তো ওই বছর আমাদের মাদ্রাসা থেকে প্লাস পেয়েছে 4 জন। মানে খুবই মানে একদম ধস নেমে গেছে রেজাল্টে, ক্লাস করার সুযোগই পাইনি শিক্ষার্থীরা। যার কারণে পরবর্তীতে আমি আলিমে, এটার একটা জেদ ছিল যে আমি এত ভালো পড়াশোনা করার জন্য খুলনা আসছি না, আমিও প্লাস পাইনি দাখিলে। তো পরবর্তীতে আলিমে ভর্তি, আলিমে খুব ভালোভাবে পড়াশোনা করি। 2018 সালে ওই একই প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষা দিই। তো এবং আলিমে রেজাল্ট আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে। এমনকি আমাদের মাদ্রাসায় হচ্ছে বৃত্তি পাওয়া খুবই কঠিন। আপনারা জানেন যে স্কুলের মানে বোর্ডগুলোতে বৃত্তির রেশিওটা একটু বেশি, মাদ্রাসায় কম। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের এখানে আলিমে বৃত্তিও চলে আসে। তো পরবর্তীতে এডমিশন পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার পরে তখন তো ওইভাবে ঢাকায় পরিচিত ছিলাম না, কেউ পরিচিত নেই। তো খুলনা মহানগরী তখন আমি সদস্য ছিলাম, এবং খুলনা মহানগরীর সভাপতি ছিল আমাদের হাবিবুর রহমান ভাই। মানে শিবিরের সদস্য ছিলাম। আচ্ছা, শিবিরের সাথে আপনি কখন জড়িয়ে পড়লেন সেই প্রশ্নটা আমার থাকতো, যেহেতু আপনি অলরেডি উত্তর দিয়ে ফেলছেন। আমি জানতে চাই যে আপনার শিবিরের হাতেখড়িটা কখন হয়েছে? শিবিরের হাতেখড়ি বলতে ওইভাবে আনুষ্ঠানিক হাতেখড়িটা হয়ে ওঠেনি। ছোটবেলা থেকে আমার ভাই খুলনায় পড়াশোনা করতো, আমি গ্রামে থাকতাম। তো ভাই হচ্ছে কিশোর কণ্ঠ নিয়ে যেত, তো কিশোর কণ্ঠ পড়তাম, খুবই ভালো লাগতো আর কি, যে 15 মাসে কিশোর কণ্ঠ না আসলে খুবই খারাপ লাগতো যে এই মাসে কিশোর কণ্ঠ করতে পারছি না। তো পরবর্তীতে দেখা গেল যে কিশোর কণ্ঠ পড়তে একটা সময় জানতে পারলাম যে এটা হচ্ছে শিবিরের ভাইরা লিখে আর কি, বা বের করে। তো তখন থেকে শিবিরের প্রতি একটা ভালোবাসা জন্মায় যে হ্যাঁ, যেহেতু শিবিরের ভাইরা লেখে তাহলে খুবই ভালো লাগছে যে আমাকেও শিবির করতে হবে, শিবির হতে হবে। কিন্তু আমাদের গ্রামে তো আসলে শিবির ছিল না তখন, সংগঠনের স্ট্রাকচার থাকলেও এটা আমাদের পর্যন্ত পৌঁছায়নি তখন, তো খুবই প্রতিকূল পরিস্থিতি ছিল। তো পরবর্তীতে দেখা গেল যে মাদ্রাসায় এখানে খুলনায় আসার পরে একদিন ইন্টারেস্টিং ঘটনা আর কি। আসলে ছোটোবেলা থেকে একদম যখন ক্লাস 3-4-এ পড়ি, 4 থেকেই মূলত কিশোর কণ্ঠ পড়া শুরু করে। আমার ভাই খুলনাতে পড়াশুনো করতো, তো আমাদের জন্য কিশোর কণ্ঠ নিয়ে যেত। তো প্রত্যেক মাসেই কিশোর কণ্ঠ পড়তাম। তো 2-1 মাস ভাইয়ের পরীক্ষার জন্য বা বিভিন্ন কারণে বাড়িতে আসতে লেট হতো, তখন বারবার ফোন দিতাম, বা খুব বেশি খারাপ লাগতো যে এই মাসটা কিশোর কণ্ঠ পড়তে পারছি না। তো পরবর্তীতে আরেকটু যখন বড় হলাম, 6 বা 7-এ পড়ি এমন, তখন জানতে পারলাম যে কিশোর কণ্ঠ হচ্ছে শিবিরের ভাইরা লেখে আর কি। তো তখন আমার ভাই হচ্ছে পার মান্থ হচ্ছে 5 টাকা করে বাইতুল মাল দিত আর কি শিবিরে। তো একদিন হচ্ছে ভাই এটা নিয়ে আসলো কিশোর কণ্ঠের ভিতরে দেখলাম একটা রসিদ আর কি, আয়ের রসিদে নিচে লেখা আছে আপনার 5 টাকা ধন্যবাদের সাথে গৃহীত হলো। তো ভাইকে বললাম যে ভাই এই 5 টাকার রসিদ কিসের? ভাই বললো যে শিবির করতে হলে মাসে একটা টাকা দিতে হয়, আমরা এটা কিয়ানত বলি, বাইতুল মাল, এটা হচ্ছে 5 টাকা করে দিতে হয়। তো তারপরে চিন্তা করলাম যেহেতু টাকা দিতে হয়, তাহলে শিবির তো আমাকে কিশোর কণ্ঠ দিচ্ছে, আমি তো কিছু
দেওয়া হচ্ছে না আমার। পরে আমি ওই যে টাকা জমায় রাখলাম, ভাই আসলে আমি 10 টাকা করে দিতাম আর কি ভাইকে, আচ্ছা। যে এটা হচ্ছে শিবিরকে দিবেন আর হচ্ছে তারা বিনিময়ে আমাকে কিশোর কণ্ঠ দিবে। তো একটা কিশোর কণ্ঠ তখন 12 টাকা ছিল, হুম, তো আমি 10 টাকা দিতাম। এটা তো আমার জন্য অনেক কঠিন ছিল, কারণ হচ্ছে গ্রামে তো এমনি ওইভাবে টাকা পয়সা থাকতো না হাতে হুম, খুব বেশি, আর গ্রামের প্রতিষ্ঠানে পড়তাম, এভাবে টিফিনের জন্য বা এক্সট্রা কোনো টাকা দিত না। আর ওই সময়টা তো অনেক আগে, হুম, যেহেতু আমাদের গ্রামটাও অনেক মানে খুবই একদম নিম্নমানের গ্রাম আর কি, ওখানে অত কোনো স্টুডেন্টরাই অত বেশি খরচ করে না, বা বাবা মারা কাউকেই টাকা দেয় না ওইভাবে আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ। তো পরবর্তীতে যখন মাদ্রাসায় আসলাম, মানে সিদ্দিকিয়া মাদ্রাসায় যখন ভর্তি হলাম, পরবর্তীতে একদিন বসে আছি, আমরা এক রুমে 4 বন্ধু থাকতাম। তো পরবর্তীতে আকরাম ভাই নামে একজন ভাই আছে, ভাইয়ের কথা এখনো মনে পড়ে এবং দীর্ঘদিন মনে থাকবে আর কি ভাইয়ের কথা। হুম, ভাই হঠাৎ করে আসলো, ভাই আমার থেকে 1 বছরের মাত্র সিনিয়র ছিল। তো ভাইও যে খুব বেশি স্মার্ট প্রেজেন্টেশন দিতে পারতো এমনটা না। আমি 9 এ পড়ি, ভাই 10 এ পড়ে, বা ভাই সম্ভবত 10 এ বা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে এমন। তো ভাই এসে বলল যে, "আপনার নাম কি?" তো বললাম সবকিছু। বলল যে, "আপনি যেখানে থাকেন আমি তো এই উপশাখার শিবিরের সভাপতি।" তো ভালো, আমি তো শিবির তো খুব ভালো পছন্দ করি। তাহলে আপনারও তো শিবির করা উচিত। মানে একদম অ্যাজ ইউজুয়াল কথাবার্তা, যে আমি বললাম, "হ্যাঁ ভাই, আমি তো আসলে শিবির করতে চাই।" মানে এই ১টা ২টা সেন্টেন্স, "আপনার তো শিবির করা উচিত।" ঠিক আছে, আমি শিবির করতে চাই। তাহলে কি করতে হবে? একটা রিপোর্ট দিল ১ পাতা। এটা পূরণ করতে হবে, তারপরে আপনাকে কর্মী হতে হবে। এই রিপোর্ট রেখে 15 দিন রিপোর্ট রাখি। তো তারপরে হচ্ছে আমরা কর্মী হই। তো আমার একটা বন্ধু ছিল, আমরা এক রুমে থাকতাম। তো আমরা ২ জন কর্মী হই, আর ২ জন বন্ধু ছিল, ওরা একজন হচ্ছে আগে থেকেই শিবিরের সাথী ছিল। তো ওইটা আমি জানতাম না আরকি। তো পরবর্তীতে জানলাম তো আমার রুমমেট শিবিরের সাথী। তো আরেকজন যে ও আসলে পরবর্তীতে শিবিরে আসে অগ্রসর হয়নি। তবে পছন্দ করতো। এখন ও হচ্ছে ব্যবসা করে ফকিরহাটে, আমাদের বাগেরহাটেই ছিল ওর বাসা। ওখানে একটা কাপড়ের দোকান আছে। তো এটা হচ্ছে শিবিরের ১ম জার্নি। তো পরবর্তীতে কর্মী হই। কর্মী হওয়ার পরে 9 এর শেষের দিকেই হচ্ছে সাথী হই। তো পরে ১০ম শ্রেণীতে যখন উঠি, তখন তো একটু পড়াশোনার চাপ বেড়ে যায়। তখন কিছুদিন মোটামুটি একটু গ্যাপ ছিল আরকি। তো পরে ইন্টারে আলিমে যখন ভর্তি হই, আলিমে ভর্তি হওয়ার পরে সদস্য হওয়ার যে প্রসেস, এটা শুরু করি। তো পরবর্তীতে আমাদের আলিমের যখন টেস্ট পরীক্ষা এই সময়টাতে, তো পরবর্তীতে আমাদের যখন আলিমের টেস্ট পরীক্ষা হয় এই সময়টাতে আমাদের সদস্য শপথ ছিল। তো সদস্য শপথে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। এটা হচ্ছে আগস্ট মাসের ২০ তারিখে আমাদের শপথ হয়। কত সালের দিকে? ২০১৭ সালে। ২০১৭ সালের আগস্ট মাসের ২০ তারিখে। তো ১৯ তারিখে আমরা ঢাকার উদ্দেশ্যে আসবো আরকি। তো আমি তখন হচ্ছে মাদ্রাসার হলে থাকতাম। তো ওখানে আমাদের নিয়ম ছিল যে কেউ প্যান্ট পরতে পারবে না। আচ্ছা। হ্যাঁ, জিন্সের প্যান্ট বা কালারফুল ট্রাউজার, কলারওয়ালা গেঞ্জি, শার্ট এগুলো হচ্ছে পরা যাবে না। মাদ্রাসার হোস্টেলে? হ্যাঁ, হোস্টেলে এগুলো নিষিদ্ধ ছিল। সাদা ট্রাউজার, সাদা পাজামা, পাঞ্জাবি এগুলো পরতে হবে। আর গেঞ্জি পরলে হচ্ছে কলারবিহীন যে গেঞ্জিগুলো এগুলো পরতে হবে। টি-শার্ট যেগুলো? টি-শার্ট যে কলার ছাড়া গেঞ্জি এগুলো পরতে হবে। তো আমার তো ঢাকায় আসতে হবে ওই সময়টাতে। ২০১৭ তো অনেক চ্যালেঞ্জিং। তো পাঞ্জাবি টুপি পরলে তখন এটা পুলিশ বারবার তল্লাশি করে, বা অনেক হয়রানির শিকার হতে হয় রাস্তাঘাটে। খুবই বাজে সিচুয়েশন। তো পরবর্তীতে আমি অনেক করে নিজে কিছু টাকা জমিয়ে একটা প্যান্ট কিনি আরকি। যে আচ্ছা। সদস্য শপথ নিতে যাবো। একটা প্যান্ট তো লাগবে আরকি। তো আমি খুবই চিকন ছিলাম। তো আমার ভাইয়ের যে প্যান্ট ছিল এগুলোও আসলে আমার পরানো হচ্ছে না। তো ৳৭০০ দিয়ে একটা প্যান্ট কিনি। ৳৭০০ আমার জন্য অনেক ছিল আরকি তখন। তখন এখনকার তো ধরেন অনেক টাকার সমান আরকি। তো ওই প্যান্টটা আমি নিয়ে মাদ্রাসার ভিতরে, মানে মাত্র গেট থেকে ঢুকছি আরকি হোস্টেলে। তো এবার হুজুর বসে আছে মাঠের মাঝখানে। ঢুকতে যে পথের পাশে। বলতেছে যে, "কই যাচ্ছ?" হুজুর, হচ্ছে রুমে যাই। বলছে, "ঠিক আছে, তোমার নাকি কালকে সদস্য শপথের জন্য যাবা?" আমি বলছি, "জি হুজুর, যাচ্ছি।" তো বলতেছে, "তোমার কাছে কি প্যান্ট আছে?" আচ্ছা। আমি বললাম যে, "হুজুর" মানে কোনো কথা বলছি না। এখন এই জায়গা থেকে মিথ্যা কথা বলা তো কঠিন। হ্যাঁ। আমি বললাম, আমি চুপ করে দাঁড়ায় আছি। আমি বলছি, "হুজুর প্যান্ট লাগেনি। ঢাকায় তো এমনি আমরা যে পোশাক পরি এটা পরেই যাওয়া যায়।" বলছে, "দেখো তুমি কথা পেঁচাবা না। আমি যেটা বলছি এটা উত্তর দাও। হ্যাঁ বা না। তুমি যদি না বলো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আর যদি বলো হ্যাঁ, তাহলে আমার কাছে জমা দিয়ে দাও আরকি।" তো আচ্ছা। পরবর্তীতে আমি বললাম যে, "হুজুর এটা মাত্র নিয়ে আসছি। কিন্তু এটা আমি এখনো একবারও ব্যবহার করি নাই।"
বললো ঠিক আছে এটা আমার কাছে দাও। তো ইনস্ট্যান্ট এটা হচ্ছে ওইখানে বসেই একজনে বললো যে একটা ম্যাচ নিয়ে আসো, এটা হচ্ছে আগুন দিয়ে পোড়াই দিছে আর কি। অলরেডি আগুন দিয়ে দিছে। সাথে সাথে তো এখন এমন একটা সিচুয়েশন যে পরের দিন ঢাকা যাবো, আমার কাছে কোনো কাপড় নাই আর মানে প্যান্ট নেই। তো অন্য কারোর প্যান্ট আমার হচ্ছে না, আমার মাজা এত চিকন বা আমি এত মানে শুকনা ছিলাম যে আমার ওই সময় যাদের সাথে পরিচিত ছিল তাদের কারোর কাপড় হচ্ছে না। তো পরবর্তীতে যে কোনোভাবে একটা প্যান্ট আমার ভাইয়ের, একটা প্যান্ট ভাইয়ের লাগে না আর কি, পুরোনো প্যান্ট, এটা পরে কোনোভাবে ঢাকাতে আসি। আসার পরে আর এক করুণ ইতিহাস হলো আমাদের হলো টঙ্গীতে একটা জায়গায়, তখন তো অনেক সিক্রেট ছিল আর কি, ওখানে একটা জায়গায় আমাদের সদস্য শপথ হয়। ওখানে আমাদের সকালে যেতে হবে, আমরা ঢাকা এসে পৌঁছেছি বিকালে, তাহলে সারা দিন সারা রাত আমাদের থাকতে হবে। কোথায় থাকবো? ওইভাবে আমাদের পরিচিত কেউ ছিল না বা ঢাকার যে স্থানীয় সংগঠন কারোর সাথে যোগাযোগ হয়নি। আমি তো খুবই ছোট আর কি। তো আমাদের আর একজন ভাই ছিল ঢাকা আলিয়া মাদ্রাসার, মানে সরি খুলনা আলিয়া মাদ্রাসার। তো ওই ভাই পরিচিত একজন লোক ছিল, উনি হচ্ছে আপনার ওই যে গাজীপুরের ওইদিকে একটা গরুর খামার আছে, ওই খামারে উনি হয় চাকরি করে অথবা ওনার এই খামার, এই টাইপের কিছু একটা হবে। তো আমরা গেলাম ওনার ওখানে। তো যাওয়ার পরে কই থাকবো, গরুর খামারের পাশে একটা ছোট্ট জায়গা, এই খামার পাহারা দেওয়ার জন্য যে থাকে, এভাবে খোলা একটা জায়গা, অনেকগুলো গরু এক পাশটা একটি উঁচু জায়গা, এখানে একটা কয়েল ধরায়া আমরা 3 জন সদস্য শপথ দিতে আসছি, আমরা এখানে ঘুমাইলাম আর কি রাতের বেলা। তো না এখানে আমরা যদিও আসলে মানে হাসছি, বাট এটা মানে তখনকার সময়টা যে কত ডিফিকাল্ট ছিল, আপনার এই গল্পটা কিন্তু সেই সময়টাকে ইঙ্গিত করে যে আসলে কত ডিফিকাল্টিসের মধ্য দিয়েও এদেশের তরুণরা ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে এসছে এবং তারা ছাত্র শিবিরের কার্যক্রমে নিজেদেরকে জড়িত করেছে। আমি মনে করি যে সেই সিনারিওগুলো কিন্তু আপনার এই গল্পের মধ্য দিয়ে ফুটে উঠছে, এবং একই সাথে মানে তরুণরা ইসলাম প্রতিষ্ঠার জন্যে, ইসলামী সংগঠনকে ভালোবেসে ইসলামী সংগঠনের সর্বোচ্চ শপথ নেবার জন্যে এই যে আপনাদের স্যাক্রিফাইস, হ্যাঁ, এটি হয়তো এনজয় করেছেন, সবই আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য করেছেন বলে কষ্টটা কষ্ট মনে হয় নাই। বাট কেউ কি আসলে করবে যে অন্য কোনো কাজের জন্যে, অন্য কারোর জন্যে, যে ঠিক আছে গরুর খামারের মধ্যে গিয়ে শুয়ে পড়লাম, এটা কিন্তু মানে নর্মাল সেন্সে আসে না। সো আমি নিশ্চয়ই বিলিভ করি আপনি এটি আল্লাহ সন্তুষ্টির জন্য করেছেন, এবং এর মধ্য দিয়ে আপনার ভেতরে নেতৃত্বের যে গুণাবলী সেগুলোর বিকাশ সাধিত হয়েছে। তো এরপরে আপনি সদস্য হয়ে তারপরে বাড়ি ফিরলেন। তো পরবর্তীতে আমাদের সকালবেলা গাজীপুরাতে আসি, টঙ্গী গাজীপুরা। তো পরবর্তীতে এখানে আমাদের ওই দিন শপথ হয়। শপথ হওয়ার পরে আমি খুবই ছোট ছিলাম, যার কারণে আমাকে খুব বেশি প্রশ্ন করেনি, মোটামুটি সহজেই আমি পড়াশোনাটা নিয়মিত করতাম আর কি, যার কারণে আমার প্রশ্ন করে একাডেমিক প্রশ্ন করে যে কয়েকগুলো প্রশ্ন করছে সবগুলাই উত্তর ভালো ছিল। ভাইরাও তখনই আমার সদস্য শপথ হয়। তো পরবর্তীতে আবার খুলনাতে চলে যাই। মানে 1 ঘন্টাকে আপনার শপথ হয়ে যায় তাহলে? হ্যাঁ, আমার একটা বিষয় হচ্ছে আমি একদম মানে যখন থেকে শুরু করি তখন থেকে একদম সদস্য শপথ পর্যন্ত আমি কখনো 2 বার কন্ট্যাক্ট দিইনি আর কি। যে একবার করে কন্ট্যাক্ট দিয়েছি। তো এটা অনেক হয়, আমাদের অনেক ভাইদের 10 বার 12 বারও কন্ট্যাক্ট দিয়ে এ করে হয়। ওটা আসলে ইসলামী আন্দোলনের জন্য সবাই স্যাক্রিফাইস করে বা এটাকে মেনে নেয় যে আসলে আমাকে বারবার চেষ্টা করতে হবে। কিন্তু আমি আল্লাহর অশেষ মেহেরবানি ছিল যে একবারে কন্ট্যাক্ট দিয়ে আমার শপথ হয়ে যায়। তো যদি ওই সময়টাতে না হতো তাহলে আমার জন্য হয়তো সদস্য শপথ বা কন্ট্যাক্ট হচ্ছে ইউনিভার্সিটিতে এসে দিতে হতো। কারণ হলো তখন খুব বেশি সময় ছিল না, আলিম পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এই সময়টাতে। তো পরবর্তীতে যেটা বলছিলাম যে আলিম পরীক্ষা যখন শেষ হলো, তো পরবর্তীতে আলিম পরীক্ষা যখন শেষ হয় সাথে সাথে হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করি যে ভাই আমার তো আসলে কোচিং করা দরকার। তো ভাই সাজেশন দিয়েছিলেন যে আসলে খুলনা যেহেতু আসো, ঢাকাতে তো আসলে পানির সমস্যা, পরিবেশ ভালো না, তাহলে খুলনাতেই কোচিং করতে পারো। আরও কয়েকজন ভাইয়ের সাথে পরামর্শ করলাম। তো ভাইরা লাস্ট বললো যে ঠিক আছে, সমস্যা হলেও ঢাকায় যাওয়া মনে হয় ভালো হবে, ঢাকায় অনেক কম্পিটিটর পাবা, ওখানে ভালো হবে সব থেকে। তো পরবর্তীতে তখন খুলনা মহানগরের সেক্রেটারি ছিল আমাদের নুরুল ইসলাম সাদ্দাম ভাই, যিনি এখন সেক্রেটারি জেনারেল। তো ভাইয়ের সাথে দেখা করে যোগাযোগ করি। ভাই যেহেতু খুলনা ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করছে এবং ইউনিভার্সিটিতে হতে তার প্রতি একটা এক্সট্রা ভালোবাসা ছিল সবার। তো পরবর্তীতে ভাই বলল যে তাহলে তুমি ঢাকাতে চলে যাও।
তো তখন আমাদের ফোকাস উত্তরাতে যে দায়িত্বশীল ভাইরা ছিল ভাইদের সাথে যোগাযোগ করে দিই এবং আমি একাই ঢাকায় চলে আসি। তখন এসে কোচিং করি। তা পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে আমি 2টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই প্রথমে, পরবর্তীতে জাহাঙ্গীরনগরেও পরীক্ষা দিই। আর রাজশাহী ইউনিভার্সিটিতে ফর্ম তুলছিলাম, কিন্তু ওটা একটু দূরে হওয়ার কারণে আর পরীক্ষা দিতে যাওয়া হয়নি, এখনও যাইনি কখনো। ইচ্ছা আছে একবার রাজশাহী ইউনিভার্সিটিতে যাবো ঘুরতে ইনশাল্লাহ। তো পরে ঢাকা ইউনিভার্সিটিতে রেজাল্ট আসে, ওখানে সিরিয়াল খুব বেশি ভালো হয়নি, 1175 নম্বর সিরিয়াল ছিল। তো পরবর্তীতে আমি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম ওখানে। তো ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম। তো তার পরবর্তীতে তার কিছুদিন পরেই হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির রেজাল্ট দেয়। তো ওখানে আবার রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে, আমার 43 নম্বর সিরিয়াল ছিল। তো তখন দেখলাম যে আসলে মোটামুটি 50-এর কম হলে আইন পাওয়া পসিবল। তো আমার হচ্ছে 9-10 থেকে একটা স্বপ্ন ছিল আইন নিয়ে পড়াশোনা করবো আর কি। তো তখন অনেক এক্সপার্টদের সাথে পরামর্শ করে ডাক্তার হওয়ার স্বপ্নটা পরবর্তীতে আইনের দিকে চলে আসছে। আমি যখন ওই যে 10-এ যখন আমি করতে পারিনি, যে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারিনি, তো তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে যেহেতু আমাকে পারবো না এটা বা আমার ধরো পসিবল না, তো তাহলে আমাকে অন্য কোনো জায়গায় চুজ করতে হবে। তো তখন থেকে ল পড়ার প্রতি একটা ভালোবাসা ছিল। তো আমি কোনো অবস্থায় হিসাব করে দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে আসলে ল পাওয়া সম্ভব না। তো পরবর্তীতে জগন্নাথ ইউনিভার্সিটিতে লয়ে ভর্তি হয় এখানে। তো এটাই চলে মোটামুটি। তো তারপরে আর এখন তো জগন্নাথ ইউনিভার্সিটিতেই আছি, আমার মাস্টার্স চলমান আছে এখনো। আচ্ছা আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে আপনি শিবিরের কোন দায়িত্ব দিয়ে শুরু করে আজকের সভাপতি পর্যন্ত এসেছেন? জগন্নাথ ইউনিভার্সিটিতে আসার পরে প্রথমে আমি কিছুদিন হচ্ছে শিশু কল্যাণে কাজ করি। তো শিশুদের সাথে কাজ করার পরে পরবর্তীতে 2 মাস পরে আইন অনুষদে ট্রান্সফার দেওয়া হয়। তো প্রথমে আইন অনুষদের সাহিত্য সম্পাদক ছিলাম বেশ কিছুদিন, তারপরে আইন অনুষদের অর্থ সম্পাদক, যেটাকে আমরা বিএম সম্পাদক বলি, আইন অনুষদের বিএম সম্পাদক, পরবর্তীতে আইন অনুষদের সেক্রেটারি হই। তো আইন অনুষদের সেক্রেটারি হওয়ার পরে এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আর কি। তো আমি দায়িত্বকে খুব বেশি ভয় পেতাম আর কি। তখন আমাদের শাখা সভাপতি ছিল হাফেজ সাজ্জাদ হোসাইন ভাই। তো ভাইয়ের সাথে বারবার দেখা করি যে ভাই কোনো অবস্থাতে আমি থানা সভাপতি হব না। কেন থানা সভাপতি হব না? ভাই আমাকে তুমি করে বলতেন আর কি। ভাই একটু সিনিয়র মানুষ ছিল, আর ভাইকে সবাই সম্মান করতো, হাফেজ মানুষ ছিল। তো বললাম যে ভাই আসলে থানা সভাপতি হওয়ার যে দায়িত্ব, যে চাপ আমি নিতে চাচ্ছি না, আমাকে আপনি সব কাজ দেন। আমি খুব সেক্রেটারি হিসেবে আমার যতটুকু দায়িত্ব ছিল আমি সবসময় চেষ্টা করতাম যে আমার সর্বোচ্চটাকে দিয়ে এটাকে পালন করার জন্য। কিন্তু আমি যখন বুঝতে পারছি যে এবার সেটাবে হয়তো আমাকে সভাপতি বানানো হতে পারে, তো তখন থেকে বারবার ভাইয়ের সাথে যোগাযোগ দিতাম। তো একটা পর্যায়ে এমন হলো যে আমি সভাপতি হব না, এই জন্য বাসা থেকে চলে গেছি আর কি, যে সভাপতি হওয়া যাবে না। তো পরে ভাইরা দেখলো যে না আসলে কোনোভাবে হচ্ছে না। তো পরবর্তী ভাইরা একটা বিভাগে নিয়ে আমাকে দায়িত্ব দেয়, আমাদের সংগঠনের বিভিন্ন বিভাগ আছে। তো ওই বিভাগে আমি টানা 1.5 বছর ওখানে পরিচালকের দায়িত্ব পালন করি। তো তারপরে হচ্ছে মিকদাদ ভাই যখন সভাপতি হয়, তখন 2023 সালের জুনের 15 তারিখ রাত ছিল, ওটা 15 তারিখ। তো পরের দিন আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। তো ভাই বললো যে আপনি 30 মিনিটের জন্য অফিসে আসেন, শাখার অফিসে। তখন আমাদের অফিস ছিল কেরানীগঞ্জে, কারণ এবারে আমাদের অফিস রাখা পসিবল ছিল না পুলিশের কারণে। তো আমি ওইটা ভাই বলার পরে কোনো একটা জাস্ট শিট হাতে নিয়ে অফিসে যাই। যাওয়ার পর দেখলাম যে আসলে এখানে সেক্রেটারিয়েট বৈঠক চলতেছে আর কি। তো পরবর্তীতে ভাই ঘোষণা দিল যে ঠিক আছে, এখন থেকে আমাদের শাখার প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করবে রিয়াজুল ইসলাম ভাই। তো আমি তো মানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। তো আমাদের সংগঠনের নিয়ম হচ্ছে পরামর্শ সভায় কোনো সিদ্ধান্ত গৃহীত হয়ে গেলে ব্যক্তি তার দায়িত্বের ব্যাপারে কোনো কথা বলতে পারে না আর কি। যে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে বা একজনকে যে দায়িত্ব দেওয়া হবে, যদি পরামর্শ সভায় পাশ হয়ে যায়, তো নিজের ব্যাপারে আসলে কোনো কথা বলার সুযোগ নেই এখানে। তো পরামর্শ সভার এই আনুগত্য করতে গিয়ে আমি কোনো কথা বলতে পারি না, ভীষণ মন খারাপ লাগে এবং খুবই চাপ ফিল করি যে আমি যেখানে থানা সভাপতি হব না, এখানে শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। বিষয়টা তো অনেক চ্যালেঞ্জিং। তো পরবর্তীতে 6 মাস প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করি। তো তারপরে অফিস সম্পাদক হই, পুরো 1 বছর অফিস সম্পাদক ছিলাম। তারপরে 2025-এর একদম জানুয়ারিতে হঠাৎ করে আমাদের আনফর্চুনেটলি আর কি অনেকবার ছুটি চেয়েছি সংগঠনের কাছে,
তো পরবর্তীতে ভাইরা পরামর্শ দিল, সব পরামর্শের ভিত্তিতে ভাইরা সেক্রেটারি হিসেবে নাম ঘোষণা করলো। তো তখন তো আমার অবস্থা আরও খারাপ আর কি, যে আমি আসলে এখনও দায়িত্ব জিনিসটাকে চেষ্টা করি যে এটা খুবই চ্যালেঞ্জিং আমার জন্য। তো তারপরে 6 মাস সেক্রেটারি ছিলাম। তারপরে যে 2025-এর আবার জুলাইয়ে এসে হচ্ছে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি করা হয়। এখন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আচ্ছা, আপনি সবসময় দায়িত্ব থেকে পালিয়ে পালিয়ে থাকতেন, কিন্তু এই মুহূর্তে আপনি যকসুর ভিপি হওয়ার জন্য লড়ছেন। এখান থেকে কেন পালিয়ে থাকছেন না? আসলে যকসুর ভিপি হওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয়। একটি বিষয় হচ্ছে আমি তো এই যে ভীতি থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এখন তো আমার আসলে পালিয়ে থাকার কোনো সুযোগ নেই। সভাপতি হিসেবে নাম ঘোষণা করা মানে আমি অটোমেটিকলি একটা দায়িত্বের বড় একটা হাবে আমি অবস্থান করছি। এই জায়গা থেকে তো আমি চাইলেও বের হতে পারছি না। তাছাড়া জগন্নাথ ইউনিভার্সিটির আমি দেখলাম যে আমার শাখা সভাপতি হিসেবে কাজ করতে গিয়ে বা সেক্রেটারি হিসেবে কাজ করতে গিয়ে আমার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, এই জায়গাটা থেকে আসলে আমি মনে করি ওই ভীতির জায়গাটা এখন অনেকটা কেটে গেছে। আর একটা বিষয় হচ্ছে সংগঠনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে এখানে অনেকগুলো বিষয় আসলে আছে। যেমন হচ্ছে এটা অনেক বড় আমানত দায়িত্ব, অনেক বড় চ্যালেঞ্জিংয়ের জায়গা আর কি, যেটা হচ্ছে ইন জেনারেল যে কোনো দায়িত্ব পালন করার থেকে আরও ডিফিকাল্ট বিষয় আছে সংগঠনের দায়িত্ব পালন করার বিষয়গুলো। তো অনেক বড় একটা সংগঠন আমার উপর নির্ভর করছে। সংগঠনের সার্বিক পরিস্থিতি মোকাবেলা করা, সংগঠনের দায়িত্ব পালন করা, এখান থেকে আল্লাহর সান্নিধ্য অর্জন করা, এটার আমানতদারিতা রক্ষা করা, এই জায়গাগুলোতে ব্যাপক একটা চিন্তাভাবনা করে তারপরে হচ্ছে সামনের দিকে আগাতে হয়। এই বিষয়টা যকসুর দায়িত্বটা আরো বড় নিশ্চয়ই, কারণ এখানে শিবিরের বাইরেও সকল সাধারণ শিক্ষার্থী এখানে আছে। যকসুর বাহিরে যকসুর দায়িত্বটা আসলে শিবিরের থেকে বড়, এটা নিঃসন্দেহে সঠিক। কারণ যকসুর দায়িত্বটা হচ্ছে পুরো শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা, নট শুধু শিবিরের পার্টিকুলার একটা অংশের প্রতিনিধিত্ব করা। কিন্তু এখানে কিছু বিষয় হচ্ছে, এখানে তো আপনার প্রেশার গ্রুপ হিসেবে আপনি কাজ করছেন, যে আমাকে ওই যে ইউনিভার্সিটি পরিচালনা করতে হচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। আমি শিক্ষার্থীদের ভয়েস রেজ করছি, আমার জায়গা থেকে আমি বাহির থেকে কিছুটা ম্যানেজ করছি, এবং অধিকাংশটা আমি প্রশাসনকে প্রেশার দিয়ে আমি এখানে তাদের মাধ্যমে এটা বাস্তবায়ন করছি। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমার এখানে প্রেশার দেওয়ার মতো একটা জায়গা আছে, কিন্তু শিবিরে তো আমার প্রেশার দেওয়ার মতো জায়গা নেই। আমি শাখা সভাপতি, মানে আমাকেই সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। আবার হচ্ছে আমি শাখা সভাপতি হওয়ার পরে আমার এক্সপিরিয়েন্সটা আরও বৃদ্ধি পেয়েছে। সার্বিক দিক বিবেচনা করে জগন্নাথ ইউনিভার্সিটির বিভিন্ন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সব জায়গায় দীর্ঘদিন কাজ করার কারণে এই অঙ্গনটা আমার জন্য খুব বেশি ইজি। এবং আমি মনে করি বর্তমান যারা ভিপি ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করছে, তারা সবাই নিঃসন্দেহে যোগ্যতার একটা জায়গা থেকেই তারা নির্বাচন করছে। তবে যেহেতু আমার একটা বড় সংগঠন পরিচালনা করার এক্সপিরিয়েন্স আছে, অলরেডি আমি একটা সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে আমি আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলাম জগন্নাথ ইউনিভার্সিটির। তারপর হচ্ছে ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম, রোটারি ক্লাব অফ ঢাকা গ্রেটার সিটি ট্রেজারার ছিলাম। তারপরে আমি জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নিয়মিত একজন বিতার্কিক ছিলাম। তারপর হচ্ছে নেটওয়ার্ক অফ ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টদের সাথে কাজ করেছি। জগন্নাথ ইউনিভার্সিটি মুড কোর্ট সোসাইটির সাথে দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জগন্নাথ ইউনিভার্সিটি পিডিএফের আমি অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম, কর্মশালা সম্পাদক ছিলাম। তারপরে বেশ কয়েকটা সংগঠনে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি হচ্ছে আপনার সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট, এসএসডি, যেটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের নিয়ে কাজ করে, এখানে আমি 1.5 বছর ওল্ড ঢাকা ব্রাঞ্চের প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছি। এই মাল্টিপারপাস কাজ করার মধ্য দিয়ে আমি মনে করি যে এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করেছি, এটা আমার যকসু চালানোর জন্য আলহামদুলিল্লাহ এনাফ, এবং আমি এর মাধ্যমে আমি ছাত্র সংসদকে খুব ইজিলি পরিচালনা করতে পারবো ইনশাল্লাহ। এত এত কাজ আপনি করেছেন একসাথে, যতগুলো নাম বললেন আমি তন্ময় হয়ে শুনছিলাম যে আসলে এতগুলো প্রতিষ্ঠানের সাথে নিজেকে কিভাবে জড়িত রেখেছেন ইসলামী ছাত্র শিবিরের এই বড় দায়িত্ব পালনের পাশাপাশি। তো নিশ্চয়ই আপনি বড় একটা পরীক্ষার মধ্য দিয়ে আপনি নিজেকে একজন শক্ত নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছেন বলেই আজকে আপনি শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল থেকে আপনি ভিপি পদে লড়ছেন, এটা আমি বিশ্বাস করি। আমি একটু স্পেসিফিক জানতে চাই, অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে শিক্ষার্থীরা আপনাকে কেন এগিয়ে রাখবে? আপনি 3টা পয়েন্ট বলবেন। আমি একটু অ্যাড করি আপনার প্রথম প্রশ্নের সাথে। এটা হলো যে আমি দায়িত্ব থেকে দূরে থাকি বা থাকতে চাই, তার মানে এই নয় যে আমি দায়িত্ব পালন করতে যোগ্য নই।
আমি যে কয়টা বিভাগে দায়িত্ব পালন করেছি আলহামদুলিল্লাহ, আমি যদি কোনো জায়গায় ফল করতাম বা আমার দায়িত্ব অবহেলা হতো, তাহলে কিন্তু সংগঠন আমাকে জোর করে শাখা সভাপতির চেয়ারে বসাতো না। আমি আমার জায়গা থেকে বেস্ট প্রমাণ করেছি, এবং আমার উপরে যে দায়িত্বটা থাকে, আমি দায়িত্ব পালন মানে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমি অনীহা প্রকাশ করি, কিন্তু দায়িত্ব আসার পরে আমি আমার জায়গা থেকে ডাইহার্ট চেষ্টা করি যে আমার এই জায়গাটা থেকে সর্বোচ্চ সাপোর্টটা যাতে আমি ইনশিওর করতে পারি, আমার যতটুকু দায়িত্ব আমি সর্বোচ্চটা যাতে পালন করতে পারি। তো যার কারণেই তো আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। তার মানে এই না যে আমি দায়িত্ব অবহেলা করে দায়িত্ব থেকে পালায়ন করি সবসময়। আমি দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে চিন্তা করি যে এই দায়িত্বটা আমি নিব কিনা, বাট যদি এসে যায় তখন আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পারফর্ম করতে পারি। স্টুডেন্টরা কেন আমাকে ভোট দেবে, এটা আসলেই গুরুত্বপূর্ণ। স্টুডেন্টরা 3টা কারণের ভিতরে একাধিক কারণ বর্ণনা করা যেতে পারে। 1 নম্বর কারণ আমি মনে করি জগন্নাথ ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ পরিচালনা করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার সবগুলো ক্রাইটেরিয়া আমার ভিতরে আছে আলহামদুলিল্লাহ। যতটুকু লিডারশিপ দরকার ততটুকু লিডারশিপ আমি ইনশাল্লাহ আমি দিতে পারবো স্টুডেন্টদের জন্য। 2 নম্বর বিষয় হচ্ছে স্টুডেন্টদের থেকে আমাদের যে প্রত্যাশা বা স্টুডেন্টদের আমাদের যে প্রত্যাশা, যে আমরা কী চাই, যে স্টুডেন্টদের ম্যান্ডেট নেওয়ার পরে একজন ছাত্র প্রতিনিধি সে এই ম্যান্ডেটকে বিক্রি করে রাস্তার পাশে চাঁদাবাজি করবে না, সে এই ম্যান্ডেটকে বিক্রি করে ইউনিভার্সিটি থেকে টেন্ডারবাজি করবে না, সে এই ম্যান্ডেটকে ব্যবহার করে নিয়োগ বাণিজ্য করবে না, সে এই ম্যান্ডেটকে ব্যবহার করে মানুষের উপরে জুলুম করবে না। তো আলহামদুলিল্লাহ আমি দৃঢ়তার সাথে বলতে পারি শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে, এর আগেও আমরা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হইনি, আমাদের কোনো ভাই কোথাও এই ধরনের কাজের সাথে যুক্ত হয়নি, এবং আমরাও কোথাও যুক্ত হবে না ইনশাল্লাহ। অন্য ক্যান্ডিডেটদের অনেক এলিগেশন আছে, অনেক এলিগেশন, কেউ তো মসজিদের টেন্ডার নিয়ে এই জুলাই বিপ্লবের পরে তারা এখানে অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত হয়ে তারা দেখা যাচ্ছে আবার নির্বাচন করছে। অনেক জায়গায় অনেকের সাথে অনেক কিছু জড়িত আছে, কিন্তু আমাদের কোনো ভাইয়ের সাথে আপনি তো এই ধরটা পাবেন না। আমানতদারিতার দিক থেকে আমরা স্টুডেন্টদেরকে সর্বোচ্চ আমানতদারিতার নিশ্চয়তা দিতে পারবো, যার কারণে শিক্ষার্থীরা আমরা মনে করি আমাদেরকে ভোট দেওয়া উচিত বা নির্বাচিত করা উচিত। 3 নম্বর যে বিষয়টা, আমাদের কাজ করার যে ক্ষেত্র, আমাদের কাজের ক্ষেত্রটা অন্যদের থেকে অনেক বড়। কিভাবে অনেক বড়? যেমন হচ্ছে ধরেন একটা ছাত্র সংসদ পরিচালনা করার জন্য অর্থের খুব বেশি দরকার, স্টুডেন্টদের জন্য কিছু করার জন্য অর্থের খুব বেশি দরকার। আমরা যদি অন্যান্য ইউনিভার্সিটিগুলোর তাকাই, পৃথিবীর অন্যান্য ইউনিভার্সিটিগুলো আসলে কীভাবে পরিচালিত হয়, তাদের অর্থগুলো কোত্থেকে আসে? তাদের একটা অর্থ হচ্ছে সরকার দেয়, যেটা আমাদের ইউনিভার্সিটিগুলোতেও দেয়। এই সরকারি অর্থগুলো সাধারণত বেতন ভাতা এবং প্রশাসন মানে ইউনিভার্সিটির কিছু মেরামত কাজ, সংস্কার কাজ, এগুলো করতে গিয়ে অধিকাংশ অর্থ শেষ হয়ে যায়। তারপর ইউনিভার্সিটির গবেষণা বরাদ্দ করা, অন্য ফ্যাসিলিটিস দেওয়ার জন্য তারা অন্য জায়গা থেকে ফান্ডিং খোঁজে। তারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ডোনেশন ফান্ড থেকে টাকা নেয়। আপনি বড় বড় ইউনিভার্সিটি দেখবেন তাদেরকে অনেক কোম্পানি, অনেক প্রতিষ্ঠান, অনেক রাষ্ট্র, অনেক অর্গানাইজেশন তাদেরকে টাকা দেয়। তো এই টাকা দিয়ে এই ইউনিভার্সিটিগুলো পরিচালিত হয়। 3 নম্বর হচ্ছে অন্য ইউনিভার্সিটিগুলো অনেক ট্রাস্ট থাকে, যে ট্রাস্টে অনেক টাকা জমা থাকে, ওখান থেকে যে প্রফিট আসে তারা এই জায়গাটা থেকে খরচ করে। তো আমাদের ইউনিভার্সিটিতে আসলে কোনো ট্রাস্ট বা আর্থিক প্রতিষ্ঠান যেহেতু নেই, তো সুতরাং আমাদের সরকারি অর্থের উপর বেশি নির্ভর করতে হয়। আর একটা হচ্ছে বাহির থেকে বিভিন্ন অর্গানাইজেশন থেকে, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে টাকা পয়সা নিয়ে আসা বা কিছু ডোনেশন নিয়ে আসা, এর মাধ্যমে পরিচালনা করা হয়। তো ইউনিভার্সিটি পরিচালনা করার ক্ষেত্রে এই যে আমাদের কাজের ক্ষেত্র, আমরা মনে করি অন্যদের থেকে আমরা বাহিরের ফান্ডিংয়ের ক্ষেত্রে, বাহিরের সহযোগিতার ক্ষেত্রে আমরা অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারবো। এবং ইতোমধ্যে আমরা স্টুডেন্টদের মাঝে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আলহামদুলিল্লাহ আমাদের সক্ষমতা আছে যে ইউনিভার্সিটির প্রশাসনকে যে কাজগুলো করা দরকার এগুলো করতে বাধ্য করে এর বাইরে গিয়েও কিছু করার আমাদের সক্ষমতা আছে, যার কারণে আমি মনে করি শিক্ষার্থীরা আমাদেরকে অবশ্যই ভোট দেবে ইনশাআল্লাহ। এই যে এত টাকা যেমনটা আপনি বলছিলেন বাহির থেকে ফান্ডিং আনা অথবা অন্যান্য আরো যে সকল অর্গান বা ইনস্টিটিউশন যারা আপনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবে, এত টাকা দিয়ে শিক্ষার্থীদের কল্যাণে আপনারা কাজ করবেন, আপনারা কি ফাইন্ড আউট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মুহূর্তে বড় প্রবলেমগুলো কি? অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের আসলে অনেক সমস্যা আছে, যে সমস্যা নেই এটা বলা কঠিন, কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির বাস্তবতা হচ্ছে এর থেকে অনেক ভিন্ন। যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটির সমস্যা হচ্ছে তাদের হলে সিট কম, বা সিটের সার পোকা, অথবা হচ্ছে ক্যান্টিনে খাবারের মান খারাপ। তা আমার সমস্যা কি? তার সমস্যা হচ্ছে ক্যান্টিনে মান খারাপ, আর আমার সমস্যা হচ্ছে ক্যান্টিনে নেই। তার সমস্যা হচ্ছে
হলে থাকতে কষ্ট, আর আমার সমস্যা হচ্ছে হলে নেই। তাদের সমস্যা হচ্ছে ক্লাসরুমে এসি নাই বা ক্লাসরুম আধুনিক না, আর আমাদের সমস্যা হচ্ছে ক্লাসরুমে নেই, একটা দুইটা রুম দিয়ে একটা পুরো ডিপার্টমেন্ট চলে। সুতরাং আমাদের সমস্যাগুলো হচ্ছে সব থেকে বড় এবং মেজর সমস্যা। হ্যাঁ, এটা সত্যি যে আমরা নির্বাচিত হলে 1 বছরের ভিতরে সব সমস্যার সমাধান করে দিয়ে জগন্নাথ ইউনিভার্সিটিকে একদম ইউরোপ আমেরিকার মতো করে দেবে, এটা আসলে পসিবল না। তবে আমরা কিছু সমস্যা আইডেন্টিফাই করেছি এবং এটা সমাধান করার আমরা কিছু উপায় অলরেডি চিন্তা করেছি যে এগুলো সমাধান করা যায় কীভাবে। আমাদের স্টুডেন্টদের প্রধান সমস্যা হচ্ছে আবাসন সমস্যা। এই সমস্যাটার জন্য শিক্ষার্থীরা খুব বেশি ভোগান্তির শিকার হয়। তো শিক্ষার্থীদের এই আবাসন সমস্যা সমাধান করার কিছু সহজ উপায় আমরা বা বাস্তবসম্মত কিছু উপায় আমরা বের করেছি। 1 নম্বর উপায় হলো আমাদের 2টা হলের কাজ চলমান রয়েছে। এই 2টা কাজ সেনাবাহিনী করছে আর কি, খুবই দ্রুত বেগে এগিয়ে চলছে কাজ, 2টা হলের নির্মাণ কাজ। এই কাজগুলো যদি আমরা 2026 সালের ভিতরে আমরা অল্প সময়ের ভিতরে শেষ করতে পারি, তাহলে 2টা হলে একটা বড় সংখ্যক স্টুডেন্টরা এখানে উঠে যেতে পারবে। আমাদের আরেকটা হল আছে সৈয়দ নজরুল ইসলাম হল, ওটা খুবই জীর্ণশীর্ণ অবস্থা আর কি। তো ওইটার অর্ধেক জমি কিছু মানুষ দখল করে রেখেছে, আর অর্ধেক জমি বিশ্ববিদ্যালয়ের দখলে আছে। তো যে অর্ধেক দখল করে নিচ্ছে মানুষরা, তারা ওখানে টিন শেডের ঘর তুলে দখল করে রাখছে আর কি। খুব বেশি বড় যে প্রতিষ্ঠান করছে, বিল্ডিং করছে এমন না। তো ওই জমিটা চাইলেই উদ্ধার করা সম্ভব। তো ওখানে যদি আরেকটা হল করা যায় খুব দ্রুত সময়ের ভিতরে, তাহলে ঢাকার ভিতরে 3টা হল হলে, 3টা হলে আপনার 1000 করে মানুষ থাকলে 3000 স্টুডেন্টের আবাসন সমস্যা ইজিলি সমাধান করা সম্ভব। তারপরে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজ চলছে, এখানে 7 একরের একটা জমি আছে, যে জমিটা আসলে আবাসন তৈরি করার জন্য উপযুক্ত। ওইটা অলরেডি কিছু ওখানে ভবন আছে, যারা আগে মালিকানা যারা ছিল তাদের। তো ওই ভবনগুলো ভেঙে যদি ওখানে আমাদের কিছু ফান্ডিংও আমরা আছে অলরেডি, তো এই ইউনিভার্সিটির ফান্ডে কিছু টাকা জমা আছে এটা আবাসন করার জন্য। এই কাজটা যদি আমরা সেনাবাহিনীর মাধ্যমে অতি দ্রুত বাস্তবায়ন করতে পারি, তাহলে ওখানে আরও 3-4 হাজার স্টুডেন্টের আবাসন সমস্যা সমাধান করা সম্ভব। তার মানে 6-7 হাজার স্টুডেন্টের আবাসন আপনি যদি সমস্যা নিশ্চিত করতে পারেন 1 বছরের ভিতরে, এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট হিসেবে আমরা দেখছি। এবং শুধুমাত্র যদি সদ ইচ্ছে থাকে এবং আমানতদারিতার সাথে কাজগুলো করা হয়, তাহলে এই সমস্যাটা সমাধান করা পসিবল। আমাদের ইউনিভার্সিটি অনাবাসিক হওয়ার কারণে আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের পরিবহনের সমস্যা। সমস্যাটা এতটা গুরুতর যে ধরেন একটা শিক্ষার্থীর ক্লাস হচ্ছে সকাল 11টায়, তাকে সকাল 7:45 বা 8টা বাজে ক্লাসে আসতে হয়, কারণ তার বাস 5:30টায়, ওই বাসে করে চলে আসতে হয়। লোকাল বাসে আসতে গেলে তো তাকে অনেক বেশি দেরি করতে হবে। তো এসে সে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ক্যাম্পাসে বসে থাকতে হয়, বসারও জায়গা নেই যে সে কই বসবে, অনেক কষ্ট করে তাকে থাকতে হয় ওই 11টা বাজে ক্লাস করার জন্য। আবার ধরেন একজন স্টুডেন্টের 11টায় ক্লাস শেষ, সে সকালে আসছে 8:30 থেকে টানা ক্লাস, 11টায় শেষ, এবার সে বাসায় যাবে, বাট সে বাসায় যেতে পারবে না, তাকে বিকাল 3:30 পর্যন্ত বসে থাকতে হবে যে তার ওই বাস কখন ছাড়বে, সে ওই বাসে করে তাকে বাসায় যেতে হবে। তার মানে এই যে একটা বিভীষিকাময় অবস্থার ভিতরে যাচ্ছে স্টুডেন্টরা, এটার সমস্যা আসলে সমাধান করা পসিবল। এটা হচ্ছে আমরা যদি ডাবল শিফট বাস চালু করতে পারি, যেমন ধরেন যে সকালে একটা বাস আসছে, 11টার দিকে যদি আর একটা বাস আসে, তাহলে যার দেরিতে ক্লাস সেই বাসে আসবে। আর হচ্ছে 1টার দিকে একটা বাস বেরিয়ে যাবে, আবার 3:30টার দিকে আর একটা বাস বেরিয়ে যাবে। তাহলে যার সকালে ক্লাস শেষ সে চলে যাবে, আবার যার বিকালে ক্লাস শেষ সে বিকালে যেতে পারবে। এখন এই ডাবল শিফট বাস চালু করার ক্ষেত্রে প্রধান যে প্রতিবন্ধকতাটা হচ্ছে ড্রাইভার সংকট এবং হলো বাস সংকট, যেটা বিশ্ববিদ্যালয় আমাদেরকে সবসময় বলে আসছে আর কি। এখন ড্রাইভারের সংকট তো আপেক্ষিক, আপনি অস্থায়ী বেসিসে ড্রাইভার নিয়োগ দেওয়াই যেতে পারে। এটা খুব বেশি কঠিন না একটা ইউনিভার্সিটির এত বড় একটা প্রতিষ্ঠানের জন্য। আপনারা 10 জন ড্রাইভার নিয়োগ দিলে কয় টাকা বেতন দিতে হবে? 1.5-2 লাখ টাকা মান্থলি বেতন দিলে এটা 10 জন ড্রাইভার নিয়োগ দেওয়া সম্ভব। তো এই 10 জন ড্রাইভার যদি নিয়োগ দেন, আর বাসের বিষয়টা হলো আমরা যদি কিছু টাকা পয়সা সেভিং করে ইউনিভার্সিটির ফান্ড থেকে, যদি ইউজিসি বর্তমান সময়ে নাকি গাড়ি কেনার জন্য বরাদ্দ দিচ্ছে না, আমি জানি না আসলে বিষয়টা কতদূর সঠিক, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এটা বারবার বলে আসছে। তো বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো খাত থাকে যেখানে অনেক বেশি টাকার বাজেট থাকে, যেগুলো আসলে পুরো টাকা ওই খাতে লাগে না। তো এখান থেকে যদি আমরা কিছু কিছু টাকা সেভ করে 1-2টা গাড়ি কিনতে পারি, আমাদের নিজস্ব গাড়ি হলে সুবিধা হচ্ছে এটা আমার নিজস্ব কালার এবং ব্যানারে চলবে, এটা খুবই সুন্দর লাগে দেখতে, এবং হচ্ছে এটার পিছনে মায়া মহব্বত একটু বেশি থাকে, যে আমার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাড়ি যাচ্ছে এই জায়গার থেকে, যে আমাদের সিলভার কালার যে গাড়িগুলো, এগুলো দেখতে খুব ভালো লাগে, আমাদের একটা আবেগের জায়গা এবং এটা আমাদের স্থায়ী সম্পদ। এটা যদি আমরা কিনতে পারি তাহলে এটা একটা খুব দ্রুত ম্যানেজ করা যাবে। এবং হচ্ছে আমরা যদি বিআরটিসি থেকে আরও 1-2টা বাস ভাড়া বাড়াইতে পারি,
তো বিআরটিসি থেকে অলরেডি তো অনেকগুলো বাসই আমাদের এখানে ভাড়ায় চলে, তো এখানে যদি আমরা আর কিছু বাস ভাড়ায় বাড়াতে পারি, এটা আমাদের জন্য একটা সুন্দর সমাধান। তৃতীয় নম্বর অপশন হচ্ছে আমরা যদি বাহির থেকে 2-3টা বাস নিয়ে আসতে পারি। বাহির থেকে বাস নিয়ে আসার বিষয়টা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন কিছু না, যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন কিছু না। আমাদের এখানে নরসিংদী রুটে যে বাসটা চলে নীল কালারের, এই বাসটা কিন্তু ইউনিভার্সিটির ব্যানারেরও বাস না এবং আমার বিআরটিসিরও বাস না। এটা একজন শিল্পপতি, সে তার বাসা নরসিংদী, তার এলাকার ছেলেমেয়েরা যাতায়াত করে, সে একটা বাস কিনে দিয়েছে আমাদেরকে, আব্দুল কাদের মোল্লা থার্মেক্স গ্রুপের। তো তারপরে হচ্ছে আমাদের কয়েকটা ল্যাবও সে করে দিছে জগন্নাথ ইউনিভার্সিটিতে, যে সে আসছে দানশীল মানুষ, সে একটা ল্যাব করে দিছে। তো এটা তো বছরের পর বছর স্টুডেন্টই সুফল ভোগ করছে। তারপরে তো সরকার থেকে আমাদেরকে 2-3টা বাস উপহার দেওয়া হয়েছিল, যে গভর্নমেন্টের পক্ষ থেকে 2টা বাস হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিকে উপহার দেওয়া হয়েছে। এভাবে করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু গাড়িগুলো আসছে। তো আমরা যদি এইভাবে কোনো দানশীল ব্যক্তির মাধ্যমে, কোনো অর্গানাইজেশন থেকে কারো কাছে বলে যে আমার এই হাজার হাজার শিক্ষার্থী কষ্ট করছে, আপনারা আমাদেরকে 2টা গাড়ি কিনে দেন, 2টা বাসের তো খুব বেশি দাম না, বা এভাবে যদি আমরা কিছু বাস ম্যানেজ করতে পারি, তাহলে আমাদের এই সমস্যাটা আসলে সমাধান করা সম্ভব। এই জায়গা থেকে আমাদের যে বিষয়গুলো দরকার হচ্ছে প্রশাসনের একটা সদিচ্ছা, আন্তরিকতা থাকতে হবে, এবং যারা ওই লিডিং চেয়ারে বসবে তাদের হচ্ছে সৎ হইতে হবে। সৎ হওয়া ছাড়া আসলে কোনো এটা সম্ভবই না। আমাদের ইউনিভার্সিটিতে এখন 2টা পক্ষ চলছে। আমাদের সেকেন্ড ক্যাম্পাসের যে কাজ আছে, এটা একটা পক্ষ হলো যে এই কাজটা যে কোনো মূল্যে সেনাবাহিনীর কাছে দিতে হবে, আর একটা পক্ষ হচ্ছে না, সেনাবাহিনীর কাছে দেওয়া যাবে না, এটা সিভিলিয়ানদের মাধ্যমে করাইতে হবে। তো যাদের সেনাবাহিনী দেওয়ার পক্ষে, যেমন আমরা সহ জেনারেল স্টুডেন্টরা, তাদের যুক্তি হচ্ছে ভাই 10 বছর 12 বছর থেকে ওই জমিটা পড়ে আছে, কিচ্ছু হয় না, ওখানে শুধু ঘাস হয়েছে, গরুতে খাইছে, এতটুকুই, বাট কোটি কোটি টাকা নষ্ট হয়েছে আমাদের। সিভিলিয়ানদের দিয়ে আমাদের কাজগুলো হয় না। অ্যাট এ টাইম কুমিল্লা ইউনিভার্সিটির কাজগুলো হচ্ছে আপনার সেনাবাহিনী করছে, তাদের বিল্ডিং হল সব কিছু হয়ে গেছে, একই টাইমে শুরু হওয়া 2টা কাজ। আপনি কম্পেয়ার করেন, একটা মানুষ থাকতে পারতেছে আর একটা হচ্ছে এখনো বালি ভরাট হচ্ছে, 2টার পার্থক্য অনেক আলাদা। সুতরাং কাজ হয় নাই, অনেক দুর্নীতি হয়েছে, আমাদের সেনাবাহিনীর কাছে দিতে হবে। সেনাবাহিনীর কাছে প্রথম ফেজের কাজ কিছুদিন আগে দেওয়া হয়েছে, এই যে 1 বছরও হয়নি। আপনি এখন গেলে দেখবেন কত পরিবর্তন, 1 বছরের ভিতরে ব্যাপক কাজ হয়েছে ওখানে। তো সুতরাং আমাদেরকে সেনাবাহিনীর মাধ্যমে করতে হবে। তো আবার যারা সেনাবাহিনীকে দিতে চায় না, তাদের যুক্তি হচ্ছে সব জায়গায় যদি সেনাবাহিনীকে এঙ্গেজ করি এটা সুন্দর না, রাষ্ট্রের সিভিলিয়ানদেরকে আমাদের ভালোবাসতে হবে, পছন্দ করতে হবে, এটা তাদের যুক্তি। তো মোটা দাগে আমাদের স্টুডেন্টদের যেটা অবজারভেশন, এটা সিভিলিয়ানদের কাছে গেলে এখানে আর্থিক লেনদেনের একটা বড় প্রশ্ন তৈরি হয়, এবং বিগত সময় এটা হয়েছে। যখন একজন কন্ট্রাক্টরকে দেওয়া হয়, তখন তার কাছ থেকে কিছু আর্থিক লেনদেন, বা যারা প্রভাবশালী মহল থাকে, যারা হচ্ছে ছাত্রদের মধ্যে যারা প্রভাবশালী থাকে, নেতৃত্ব স্থানে থাকে, তো এই আর্থিক লেনদেনের কারণে, এই দুর্নীতির কারণে আমাদের কাজগুলো হচ্ছে না। তো এই জায়গা থেকে আমরা যদি আমাদের এই সেকেন্ড ফেজের কাজটা যদি আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারি, তাহলে আমাদের এই সমস্যাটা খুব সহজে সমাধান হয়। তাহলে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য আমাদের এই টাইপের লোক দরকার হবে, যারা আসলে টাকার প্রতি মোহ থাকবে না, যে চাইবে না যে এখান থেকে তার কোনো প্রফিট আসুক। তো এই জায়গা থেকে আমরা মনে করি কিছু সৎ মানুষ দরকার, প্রশাসনেরও সততা দরকার, আবার শিক্ষার্থীদের মধ্যে থেকেও যারা নেতৃত্ব দিবে তাদের ওই যে সততা, নৈতিকতাটা খুব বেশি দরকার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা কেমন? জগন্নাথ ইউনিভার্সিটির বোনদের সংখ্যাটা অনেক আলহামদুলিল্লাহ খুব ভালো। আমাদের বোনদের সংখ্যা, আমাদের যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে, এখানে 48% আমাদের বোনেরা এবং 52% আমরা ছেলেরা। অলমোস্ট 50% বলা যায়। জি, অলমোস্ট 50। এদের জন্য আপনাদের পরিকল্পনা কি? বোনদের জন্য আমাদের পরিকল্পনা আছে। আমাদের পুরান ঢাকায় যে সমস্যা, মূলত এটা হচ্ছে বোনদের সিকিউরিটির অনেক বেশি সমস্যা আর কি। বিশেষ করে টিউশন করে যখন বোনেরা বের হয় বা যখন যাতায়াত করে, তখন তাদের অনেক বেশি সমস্যায় পড়তে হয়। এই জায়গা থেকে আমাদের বোনদের ক্ষেত্রে আমাদের প্রধান যে প্রথম যে পরিকল্পনা হচ্ছে নিরাপত্তাটা নিশ্চিত করা। যে আমাদের বোনেরা যখন রাতের বেলা চলাফেরা করে বা টিউশন থেকে বের হয় বা হল থেকে যায়, তখন তাদেরকে অনেক বেশি এই মাসেও 2-3 জন বোন আমাদের হেনস্থার শিকার হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকাটা যদি আমরা স্থানীয় প্রশাসন, স্থানীয় পলিটিক্যাল যে নেতৃবৃন্দ আছে, সবার সাথে সহযোগিতা নিয়ে আমরা এটাকে নিরাপদ হিসেবে গড়তে পারি, তাহলে এটা আমাদের জন্য বোনদের নিরাপত্তার জন্য সহজ হবে। যেমন হচ্ছে আমাদের পাশে হচ্ছে বাহাদুর শাহ পার্ক, এখানে অনেক ভবঘুরে মানুষজন থাকে, এখানে ড্রাগ সেলিংয়ের একটা হাব টাইপের আর কি এই জায়গাটা। তারপর হচ্ছে আমাদের আশেপাশে যে গলিগুলো খুবই সরু, এই গলিগুলো হচ্ছে মোটামুটি মাদকের একটা হাব। তো আমরা চাইলেই সব কিছু উচ্ছেদ করতে পারবো, বিষয়টা এমন না।
তবে আমরা যদি স্থানীয় পলিটিক্যাল পার্টির সহযোগিতা নিই, যারা আছে ভালো মনের মানুষ, প্রভাবশালী যারা, প্রশাসনের সহযোগিতা নিই, তাহলে মোটামুটি এবং হচ্ছে যদি কেউ এ ধরনের সমস্যার সম্মুখীন হয়, সাথে সাথে যদি আমরা 2-4 জনের বিচার নিশ্চিত করতে পারি, তাহলে এই জায়গাটা আমরা মোটামুটি আমরা মনে করি যে নিরাপত্তার দিকটা আমরা এনশিওর করতে পারবো ইনশাল্লাহ। আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের এই নদীর এপারে যে আমরা ঢাকায় যে 3টা হলের কথা বললাম, যে 2টা হলের কাজ চলছে এবং একটা জমি আছে, এই জায়গা থেকে একটা হল বন্ধের জন্য আছে, এবং একটা হল যদি আমরা এটা বন্ধের জন্য বরাদ্দ দিতে পারি, তাহলে বন্ধের একটা বড় সংখ্যক তারা এই হলে সিট পাওয়ার মাধ্যমে তারা তাদের নিরাপত্তাটা এনশিওর করতে পারবে। কারণ হলে থাকলে এই সমস্যাগুলো অনেক কম সম্মুখীন হতে হয়। কারণ একটা বাসা এসে যাচ্ছে, দেখা যায় সবগুলো ফ্যামিলি বাসায়, একটা মাত্র বোনদের বাসা, 5-6 জন বোনেরা এখানে থাকে, ওই বাসায় 1-2টা বখাটে ছেলেরা থাকছে, তারা তাদেরকে নানাভাবে ডিস্টার্ব করছে। এই সমস্যাগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারবে। তো এইটা নিশ্চিত করে, এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো ইউনিভার্সিটিতে একটা লিগাল সেল স্থাপন করা। এই সেলটা হবে এমন যে কেউ ভিকটিম হলে যাতে সাথে সাথে এখান থেকে আইনি সহায়তা নিতে পারে। তো আমাদের অনেক ভাই বোনেরা দেখা যাচ্ছে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, কিন্তু দিন শেষে সে বাদী হয়ে যে মামলা করবে এই জায়গায় সে ফেস করতে পারে না। কেন পারে না? এই কিছুদিন আগেও আমাদের 2টা বড় ঘটনা ঘটেছে, যে টিপু সুলতান রোডে আমাদের একজন ছাত্রকে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমি দলের নাম না বলছি আর কি, তো তারা এখানে অনেক মারধর করে, এমনকি তাদেরকে আটকে রাখে, শিক্ষার্থীদের উপরে ব্যাপক হামলা চালায় তারা, একটা রাজনৈতিক দলের লোক। পরে পুলিশ প্রশাসন গিয়ে এই পরিস্থিতি হচ্ছে নিয়ন্ত্রণে নিয়ে আসে। তার আগে আর একটা ঘটনা সদরঘাটে, একই রাজনৈতিক দলের তাদের যে যুব সংগঠন আছে, এটার যে সভাপতি, তার সাথে আমাদের শিক্ষার্থীদের একটা ঝামেলা তৈরি হয় লঞ্চে ওঠানামা নিয়ে। তো এই জায়গা থেকে তার যে সন্ত্রাসী বাহিনী আছে তারা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে, এবং হচ্ছে যে শিক্ষার্থীরা অনেকে আহত হয়, হতাহত হয়। এই ঘটনাগুলো নিয়মিত ঘটছে, কিন্তু এইটা কি আসলে সম্ভব যে একটা ফার্স্ট ইয়ারের ছেলে সে মামলা করে ওই জায়গায় যে এলাকায় থাকে ওই এলাকার একটা বড় রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে মামলা পরিচালনা করে সে এটা জিতে আসবে বা সে স্বাভাবিকভাবে থাকবে? এইটা আসলে আমরা বলতে পারি যে কেন থাকতে পারবে না, দেশে আইন আছে, কানুন আছে, কেউ অপরাধ করলে সে শাস্তি পাবে, এটা আমরা র্যান্ডমলি কথা বলি, বাট বাস্তবতা হলো এটা আসলে তার পক্ষে কঠিন। তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে অনেকেই ভিকটিম হয়, কিন্তু সে তার বিচারের জন্য যেতে পারে না, বা বিচারের জন্য যে সে প্রপার সহায়তাটা পাওয়ার কথা এটা সে পায় না। তো এই জায়গা থেকে আমাদের বিষয় হচ্ছে একটা লিগাল সেল গঠন করা, যে সেলের মধ্য দিয়ে যে কোনো শিক্ষার্থী যে কোনো ধরনের নির্যাতনের শিকার হলে যাতে করে সাথে সাথে সেই সহযোগিতাটা নিতে পারে। আপনি তো লঞ্চের কথা বললেন, আমি যদি স্পেসিফিক আরও কয়েকটা পয়েন্ট বলি, যেমন ওখানে বিভিন্ন টেম্পো স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে, ওখানে বাংলাদেশের ব্যবসার একটা বড় হাব। এই জায়গাগুলোতে, এরপরে নদী বন্দর ওখানে, এই জায়গাগুলোতে সাধারণত দেখা যায় যে অনেক সময় সাধারণ মানুষের সাথে শিক্ষার্থীরাও চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়ে, এবং এ ধরনের কোনো ঘটনা যদি কখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা নির্বাচিত হলে আপনাদের পদক্ষেপ বা ভূমিকা কী হবে? যে আপনাকে ধন্যবাদ। আমি এর আগে আপনাকে একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিলাম আর কি, যে আমরা চাই যে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কেউ রাস্তায় চাঁদাবাজি না করুক। এটা দ্বারা আমরা মূলত বোঝাতে চাচ্ছি যে ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে বা এখনও আমাদের কাছে এই ধরনের ইনফরমেশন আসছে। তো অনেকে দেখা যাচ্ছে এখনও প্রতিদ্বন্দ্বিতা করছে, এর ভিতরে অনেকে খুঁজলে পাওয়া যাবে, আমি কারো নাম না বলছি। তো অনেক জায়গায় আমাদের পাশে যে রাস্তার পাশে যে দোকানগুলো আছে, বা আমাদের ক্যাম্পাসের মেইন গেটের ঠিক উল্টা পাশে একটা জমি আছে, এখানে কিছু চায়ের দোকান বা স্বাভাবিক খাদ্য বিক্রি হয়, এই টাইপের একটা জায়গা আছে। আমরা ওটাকে টিএসসি হিসাবে বলি, বাট ওইটা আসলে টিএসসির যে স্ট্রাকচার থাকার কথা ওইটা আসলে নেই। তো ওইখানের যে এই দোকানগুলো, এই দোকানের যে যারা ব্যবসা করে তারা টাকা দিয়ে ব্যবসা করে, পার ডে তারা দেখবেন টাকা দেয়, মান্থলি টাকা দেয়। এই টাকাগুলো কই যায়? না গভর্নমেন্ট নেয়, না ওই ব্যাংকের ওই যে জমিটা, ওইটা একটা ব্যাংকের জমি, তো ওই ব্যাংক কর্তৃপক্ষ নেয় না, বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়, কেউ নেয় না। তাহলে কে নেয়? কেউ তো নেয়। তো তারা দেখেন আমাদের ছাত্র প্রতিনিধি হয়ে এখানে দেখা যাচ্ছে অনেক জায়গায় ফেস করছে, এবং আশেপাশে যে গাড়িগুলো চলে, আশেপাশে দোকান বসে, আশেপাশে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই জায়গা থেকে যে শিক্ষার্থীরা জড়িত নয় বিষয়টা এমন না, অনেকেই জড়িত। তো এই জায়গা থেকে আমরা
যদি নির্বাচিত হই, আমরা এটা সর্বোচ্চ কন্ট্রোল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমাদের তো আসলে ব্যক্তিকেন্দ্রিক ওইভাবে কোনো স্বার্থ নেই, আমরা তো কোনো স্বার্থের জন্য আসলে নির্বাচন করছি না, বা কোনো স্বার্থ হাসিলও আমাদের করার ইচ্ছে নেই। আমরা শিক্ষার্থীদের সার্ভ করাটাই আমাদের উদ্দেশ্য। যেহেতু আমরা কোনো ধরনের অন্যায়ের সাথে যুক্ত নই বা যুক্ত হবও না ইনশাল্লাহ, সুতরাং আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। তবে হচ্ছে শিক্ষার্থীরা যদি এখানে যথাযথভাবে ব্যক্তি নির্বাচন করতে না পারে, বা হচ্ছে কোনো ক্রমে যদি এমন কেউ নির্বাচিত হয় যারা আসলে এগুলোর সাথে যুক্ত বা প্রমোট করে, তাহলে এগুলো আসলে কন্ট্রোল করা অনেকটা কঠিন হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি কোনো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী আছে? জগন্নাথ ইউনিভার্সিটিতে আসলে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী ওইভাবে আলাদাভাবে তো তালিকা প্রকাশ করা হয় না, বা আলাদাভাবে কাউকে এভাবে ট্রিটও করা হয় না। সবাই একসাথে মিলেমিশে থাকে, যার কারণে আসলে এই সংখ্যাটা কখনো কোথাও এক্সপ্রেস করা হয়নি। রিয়াজ ভাই, আমরা যখন ডাকসু অথবা রাকসু, চক্ষু এগুলো শুনি, তখন কিন্তু শিক্ষার্থী সহ সারা দেশের মানুষের মনের মধ্যেই এটা খুব রেখাপাত করে। হ্যাঁ, সেই জায়গায় যক্ষু এই টার্মটা অনেকটাই নতুন বলা যায়। এখনো সাধারণ মানুষ এই টার্মের সাথে সে অর্থে, বা সাধারণ শিক্ষার্থীরাও সে অর্থে কিন্তু পরিচিত না। এই জায়গাতে আমি যদি প্রশ্নটা একটু গভীর থেকে করতে চাই, যে আসলে এটার পেছনে কারণ কি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ব্র্যান্ডিং, আমি ক্রাইসিসই বলি, যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তাদের যে ক্রাইসিস রয়েছে, ব্র্যান্ডিং ক্রাইসিস, সেই জায়গাতে আপনারা যদি নির্বাচিত হন যক্ষুতে, আপনারা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ব্র্যান্ডিংটাকে আরও হায়ার লেভেলে নেওয়ার ক্ষেত্রে স্পেসিফিক কোনো রোল প্লে করবেন? জি, আপনাকে ধন্যবাদ, এবং আসলে আপনার প্রশ্নটা যৌক্তিক এবং বাস্তবসম্মত। আসলে আমাদের যক্ষুটা যেহেতু প্রথমবারের মতো হচ্ছে, তো অনেকের এটার আসলে সম্পর্কে ধারণাটা বা আইডিয়াটা কম। কিন্তু অন্যান্য ছাত্র সংসদের সাথে কম্পেয়ার করে সবাই বুঝতে পারে যে এটা ছাত্র সংসদ নির্বাচন, এবং আমাদের যেহেতু প্রিভিয়াস ইউনিভার্সিটি হওয়ার পরে কোনো নির্বাচন হয়নি, এটা আমাদের প্রথম নির্বাচন। তো এই নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেশি, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা। আসলে জগন্নাথ ইউনিভার্সিটিকে এখন পর্যন্ত গভর্নমেন্ট বা আমরা যারা আছি, আমরা ইউনিভার্সিটির ওই যথাযথ যে মর্যাদাটা, এই জায়গাটা আমার মনে হয় কেন যেন আমরা নিয়ে যেতে পারিনি। 2005 সালে ইউনিভার্সিটি ঘোষণা করা হলেও একটা ইউনিভার্সিটি হওয়ার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো দরকার, এই ম্যাটেরিয়ালসগুলো এখনও সরকার আসলে আমাদের জন্য প্রোভাইড করতে পারেনি। আপনি যদি চিন্তা করেন যে একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং যে হয়, র্যাঙ্কিংটা কীভাবে হয়? এর ভিতরে কি শুধু গবেষণা থাকে, শুধু পড়াশোনা থাকে? অনেকগুলো বিষয় থাকে। ইউনিভার্সিটির গবেষণা এগুলো তো অবশ্যই আছে, বাট ইউনিভার্সিটির পরিবেশ থাকে, ক্লাসরুমের অবস্থা থাকে, আবাসন থাকে, এই জায়গাগুলো মিলিয়ে একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং করা হয়। তো আমাদের তো আবাসনই নেই, তো যার কারণে আবাসন এইদিকে যে র্যাঙ্কিংটা থাকে, এই র্যাঙ্কিংয়ে আমরা হচ্ছে 0। তো সুতরাং হচ্ছে আমার ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে আসার সুযোগটাই কিন্তু এখানে 0 হয়ে যাচ্ছে। যে গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্টগুলো, যেগুলো গবেষণার জন্য বা ল্যাবরেটরির জন্য গুরুত্বপূর্ণ, যেমন ধরেন আমাদের রসায়ন বিভাগ, পদার্থ বিভাগ, আমাদের হচ্ছে ফার্মাসি, এগুলো তো আমাদের একদম গবেষণার জন্য, আমাদের মাইক্রোবায়োলজি সহ যে ডিপার্টমেন্টগুলোতে নিয়মিত গবেষণা করা দরকার এবং ভালো মানের ল্যাব থাকা দরকার, আমাদের এই ল্যাবগুলো নেই। আমাদের রসায়নের ল্যাবে যাবেন, দেখবেন যে কলেজ আমলের যে মেশিনগুলো ছিল, এগুলো দিয়ে এখনও হচ্ছে আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের এখানে গবেষণা করছে। তারপর যখন তাদের এক্সাম আসে, তখন কী করতে হবে? তাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসতে হয় গবেষণা করার জন্য। কিছু করার নেই, আমরা বাধ্য আসতে। তাদেরকে যেতে হয় হচ্ছে সায়েন্স ল্যাবে যেতে হয় গবেষণা করার জন্য, তাদেরকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে যেতে হয় গবেষণার জন্য। তাহলে আপনি কীভাবে একটা ইউনিভার্সিটি লেভেলে নিয়ে আসবেন? তার স্বকীয়তাটাকে ধরে রাখতে হবে, স্টুডেন্টদের তো রিসোর্স দিতে হবে। যেমন ধরেন আমরা অন্য জায়গায় গেলাম, এটা নিয়ে যে খুব বেশি দুঃখ করতে হবে এমন না, ঠিক আছে গেলাম, কিন্তু ওখানে তো আমি প্রতিনিয়ত গিয়ে পড়ে থাকতে পারবো না। আমাকে একদিন যাওয়ার সুযোগ দিল, 2 দিন আমার কোর্সের জন্য সুযোগ দিল, বাট একটা গবেষণার জন্য কি 1 ঘন্টার জন্য কাজ করা কি এনাফ? তাহলে তো দেশের সবাই গবেষক হয়ে যেত। সেটা তো স্বভাব না, আপনাকে কন্টিনিউয়াস একটা প্রসেসের ভিতরে যেতে হবে। তা আপনার মেধা আছে, ইচ্ছা আছে, সব আছে, আপনি কিভাবে করবেন? আপনার তো ম্যাটেরিয়ালস নেই। যার কারণে আমাদের ইউনিভার্সিটিকে আমরা ইউনিভার্সিটি লেভেলে যথাযথভাবে আমরা নিয়ে যেতে পারছি না। আমাদের কিছু প্ল্যান আছে। আমাদের যে সায়েন্স ফ্যাকাল্টির যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিং প্রতিনিয়ত বিল্ডিংয়ের একটা অংশ খসে খসে পড়তেছে। এটা অনেক আগের বিল্ডিং। আজকে সকালেও একটা ছাদের একটা পলেস্টার খসে পড়ে খুবই ভয়াবহ অবস্থা। এই 1 সপ্তাহ আগে আমাদের একজন স্যার বসে আছে, তার মাথার একদম পাশ দিয়ে বড় একটা টুকরা ইটের ছাদ থেকে ভেঙে পড়ছে। তো লাস্টে হচ্ছে স্যার দেখা যাচ্ছে একটা হেলমেট পরে তার রুমের ভেতরে এমনি বসে আছে আর কি, গুটিসুটি মেরে। মানে এই ধরনের অবস্থা। একটা সেন্ট্রাল ল্যাব নেই আমাদের ইউনিভার্সিটিতে। মানে দুঃখ করে বলতে হয়, এটা হচ্ছে বাহিরের মানুষ জানলে হয়তো বলবে যে এটা কেমন ইউনিভার্সিটি, বাট বাস্তবতা হলো এটা আমাকে বলতে হবে, কারণ আমাকে এটা জানাতে হবে সবাইকে, আমার ক্রাইসিসটা তুলে ধরতে হবে। এক্স্যাক্টলি। আমার
একটা সেন্ট্রাল ল্যাব নেই, প্রত্যেক ডিপার্টমেন্টের ছোটো ছোটো কিছু ল্যাব আছে, সেই ল্যাবগুলোর অবস্থাও খুবই খারাপ, একটা সেন্ট্রাল ল্যাব নেই। তাহলে আমার একটা বোন, আমার একটা ভাই, সে চাচ্ছে ভালো গবেষণা করতে, সে খুবই মেধাবী, বাট তার মেধা দিয়ে কী হবে? সে তো রিসোর্সটা এখানে পাইতেছে না। সুতরাং ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটি লেভেলে আমরা নিয়ে আসতে পারছি না। এই জায়গার থেকে আমাদের পরিকল্পনা হলো, আমরা যদি এই সায়েন্স ফ্যাকাল্টির যে বিল্ডিং আছে এটা যদি প্রশাসনের মাধ্যমে, এখানে অবশ্যই রাষ্ট্রের এঙ্গেজমেন্ট লাগবে, কারণ হচ্ছে আপনার 2-4 টাকার ডোনেশনের মাধ্যমে বিল্ডিং ভেঙে বিল্ডিং করা আসলে পসিবল না। এটা যদি আমরা প্রশাসনের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে এই বিল্ডিংগুলো ভেঙে যদি আমরা একটা বড় বিল্ডিং করতে পারি, তাহলে আমাদের ক্লাসরুমের সমস্যাগুলোর সমাধান হবে। একটা সেন্ট্রাল ল্যাব করতে পারলে আমাদের এখানে গবেষণার জায়গাটা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের 2-1টা ডিপার্টমেন্ট অলরেডি কিছু কাজ করছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ। এটা ম্যাসিভ হারে করতে হবে, যে কিছু ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশনের আয়োজন করতে হবে। আমাদের যে বিশেষ করে চারুকলার যে ভাই বোনেরা আছে, তারা কিন্তু অনেক পরিশ্রম করে। তারা, আমি তো দেখি এখানে তারা রাত পর্যন্ত ওখানে ডিপার্টমেন্টে থাকে। আমাদের মানে অন্য ডিপার্টমেন্টগুলো যখন ক্লাস শেষ হয়েছে আমরা বাসায় চলে যাই, কিন্তু তারা রাত পর্যন্ত থাকে, তারা ভাস্কর্য তৈরি করে, তারা হচ্ছে যে বিভিন্ন মাটি দিয়ে যে জিনিসপত্র তৈরি করে, এগুলো করে, তারা হচ্ছে সুন্দর সুন্দর ছবি তৈরি করে। বাট তাদের মূল্যায়নটা কি? তারা পুরো 6 মাস বসে একটা শিল্পকর্ম তৈরি করলো, একটা কাজ করলো, পরীক্ষার দিন মার্কিং হলো, মার্কিংয়ের পরে তাকে ওটা হয় ডাস্টবিনে ফেলে দিতে হয়, অথবা তাকে তার বাসায় তো জায়গা নেই, সে থাকে মেসে কই রাখবে, তাকে ওটা ফেলেই দিতে হয়, তার কোনো জায়গা নেই। ইউনিভার্সিটি যেটা তার একটা ভালো একটা কাজ হইলে যেটা সংরক্ষণ করবে, এটা সংরক্ষণ করার কোনো জায়গা নেই। তাহলে একটা ভাই, একটা বোন, সে সারা বছর পরিশ্রম করে একটা জিনিস তৈরি করলো, এদের কোনো মূল্যায়ন নেই। আপনি আমাদের ক্যাম্পাসে যাবেন, যে বিগত 5 বছরে যে এই ডিপার্টমেন্টের ছেলেরা মেয়েরা কী কাজ করছে, এটা সংরক্ষণ কপি আপনি দেখতে চাবেন, এটা নাই তো। আপনার 10 বছর আগে আপনার একটা ভাই বা একটা বোন খুব ভালো একটা কাজ সে করে গেছে, যেটা সে তখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, নিউজ হয়েছে। তো এটা যদি জুনিয়র যারা ভর্তি হয় তারা যদি দেখে যে হ্যাঁ এই জিনিসটা আমার অমুক ভাই তৈরি করেছে, তার মানে আমাকে এর থেকে ভালো একটা তৈরি করতে হবে, তাহলে আমি এটা তো তাদের কাছে দিতে পারছি না। আমাদের যে স্টুডেন্টরা ডিসার্টেশন জমা দেয়, বা যারা যে রিসার্চ পেপার বা টার্ন পেপার যেগুলো জমা দেয়, এই সবগুলো আমরা কীভাবে জমা দেয়? আমরা একটা বাইন্ডিং করি, আমরা সুন্দরভাবে বাইন্ডিং করে কালো কভার দিয়ে সুন্দরভাবে এটা একটু সোনালি কালার দিয়ে এটা জমা দিই ডিপার্টমেন্টে ভাইবার সময়। ডিপার্টমেন্টের এক্সামিনাররা এটা দেখে এটা দড়ি দিয়ে বেঁধে এটা ডিপার্টমেন্টের অফিসে রাখে 3-4 দিন, তারপরে এটা গোডাউনে যায়, গোডাউন থেকে এটা কেজি দরে হচ্ছে বাহিরে যায়, বাহির থেকে এটা হচ্ছে ঝালমুড়িওয়ালার কাছে যায়, পরে ওই আমার রিসার্চ পেপার দিয়ে আমি ঝালমুড়ি কিনে খাই। তো দিন শেষে একটা ছেলে বা একটা মেয়ে পুরো 6 মাস 1 বছর পরিশ্রম করে সে একটা পেপার তৈরি করলো, বাট তার এই পেপারটা চলে যাচ্ছে হচ্ছে ঝালমুড়িওয়ালা। ইউনিভার্সিটির পক্ষ থেকে সেন্ট্রালি প্রত্যেকের যে রিসার্চ পেপারগুলো, গবেষণা পেপারগুলো সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই, কোনো ওয়েবসাইট নেই, কোনো অ্যাপ নেই, কিচ্ছু নেই। তার মানে আমি যে একটা গবেষণা করার ক্ষেত্রে দেখবো যে আমার ভাইরা বা বোনেরা কী করে গেছে, আমি একটু দেখি, অনুপ্রাণিত হই, আমার দেখার কোনো সুযোগ নেই। তার মানে আমি একটা অপশন হচ্ছে আমি নিজের মতো একটা ChatGPT দিয়ে করে দেওয়া, অথবা নীলক্ষেত গিয়ে 200 টাকা দিয়ে একটা সস্তায় কিনে নিয়ে সেটা লিখে দেওয়া। এভাবেই একটা শিক্ষা ব্যবস্থা চলতে পারে না তো একটা ইউনিভার্সিটি। কখনো ইউনিভার্সিটি যদি আপনি নাম দেন, আপনাকে ইউনিভার্সাল হতে হবে, ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড আপনাকে মেনটেন করতে হবে। এই জায়গা থেকে তারা তো এটা নিশ্চিত করতে পারছে না। বিগত সময় সরকার আমাদেরকে বারবার অবহেলা করছে। তার একটাই চেষ্টা ছিল বিগত সরকারের, যে জগন্নাথকে যে কোনোভাবে ঢাকার বাইরে পাঠাইতে হবে, এদেরকে উচ্ছেদ করে হোক, লাঠি পেটা করে হোক, জগন্নাথকে ঢাকা থেকে বিতাড়িত করতে হবে। তাহলে কি করতে হবে? ওই বিলের মাঝে নিয়ে একটা জমি কিনে দিই, ওখানে ওরা পড়ে থাক, তাহলে ঢাকায় আসতে পারবে না, কোনো ঝামেলাও তৈরি হবে না। এই চিন্তা ভাবনা করে না দিচ্ছে আমাদের একটা বিল্ডিং, না দিচ্ছে একটা গাড়ি কিনে, না দিচ্ছে আমাদের কোনো গবেষণার সুযোগ, কিছুই দেয় না। ওই পুরনো আমলের, কলেজ আমলের যে 2-1টা বিল্ডিং ছিল, এখন এগুলো অটোমেটিক ভেঙে পড়তেছে, আমাদের থাকার জায়গা নেই। তাদের কাছে গেলেই তারা বলে তোমাদের না জমি কিনে দিচ্ছি, বিলের মাঝে জমি কিনে দিচ্ছি, পুরো বিল, এখানে মানে কি গভীর বিল, মাছ চাষ করা যায়, এই জায়গায় আমাদের একটু জমি কিনে দিচ্ছি, ঠিক আছে এটা তো তোমাদেরকে দিচ্ছি, তার মানে তোমাদের সাথে দেনা পাওনা কমপ্লিট। এভাবে একটা ইউনিভার্সিটি চলতে পারে না। আমরা এবার উদ্যোগ নিয়েছি, আমরা যদি যকসুতে জিততে পারি ইনশাল্লাহ, আমাদের ইউনিভার্সিটির কোনো বোনের, কোনো ভাইয়ের কাজ আমরা বৃথা যেতে দেবো না ইনশাল্লাহ। সে এই নাইয়ের ভিতরে পরিশ্রম করে সে যতটুকু তৈরি করবে, সে যে রিসার্চ পেপারটা লিখবে, সে যে টার্ন পেপারটা জমা দেবে, বা সে যে ডিসার্টেশনটা করবে, এটা আমরা একটা অ্যাপের মাধ্যমে অথবা একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা পুরোটা আমরা সংরক্ষণ করব। সে এটা যখন জমা দিবে তখন সে হার্ড কপি দিবে এক্সামিনারকে, এবং সে একটা সফট কপি দিবে, ওই সফট কপিটা এখানে সংরক্ষিত থাকবে, এবং এই সংরক্ষণ কপিটা
এটা আজীবন থেকে যাবে। সে চাইলেও সে বৃদ্ধ বয়সে তাকে দেখাতে পারবে, তার ছেলে মেয়েকে দেখাতে পারবে যে আমি এটা করেছিলাম, এটা এখন আমার ওয়েবসাইটে আছে। রেজ ভাই, আপনি যে স্বপ্নের কথা বলছেন আপনার বিশ্ববিদ্যালয়কে নিয়ে, আমরাও আপনার সেই স্বপ্ন বাস্তবায়িত হোক এমনটাই দোয়া করি। আমি আপনাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাকে কেন ভিপি পদে বেছে নেবে বা এগিয়ে রাখবে, আপনি তখন ৩টা কারণ বলেছেন। বাট সেই ৩টা কারণের মধ্যে আপনি আপনার ব্যক্তিগত একটা কারণ আই থিঙ্ক যে আপনি বলেন নাই, যেটা শিক্ষার্থীরা জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ বর্তমান শিক্ষার্থীরা যে কারণটাকে অনেক বেশি অগ্রগণ্য কারণ হিসেবে গ্রহণ করতে পারে, সেটি হচ্ছে আপনি একজন জুলাইয়ের অগ্রগামী সেনানায়ক ছিলেন, আমি যতটুকু জানি। আমি আপনার জুলাইয়ের স্মৃতি একটু শুনতে চাই, কারণ বর্তমান প্রজন্ম তো জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ, জুলাইয়ের চেতনায় উজ্জীবিত। ওরা যদি আপনাকে আপনার জুলাইয়ের হিস্ট্রি শুনে, আমি মনে করি যে এটা শোনা দরকার যে ভিপি ক্যান্ডিডেট হিসেবে তারা আসলে কাকে পাচ্ছে, যিনি জুলাইকে হৃদয়ে 100% ধারণ করেন, এবং শুধু ধারণই নয়, যিনি জুলাইকে 5 তারিখের আগ থেকে নিয়ে এখন অবধি যিনি জুলাইকে বয়ে নিয়ে আসছেন। আপনার জুলাইয়ের স্মৃতি একটু শুনতে চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুলাই বিপ্লবের সময় আমি মূলত বিশ্ববিদ্যালয়ের শাখার অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। তখন আমাদের শাখার সভাপতি ছিল ইকবাল হোসেন শিকদার ভাই, আমাদের সেক্রেটারি ছিল আসাদুল ইসলাম ভাই। ইকবাল ভাই তখন কার্যকরী পরিষদের সদস্য ছিল। তখন আমাদের অধিকাংশ প্রোগ্রামগুলো আসলে অনলাইন কেন্দ্রিক হতো আর কি, সেন্ট্রাল যে প্রোগ্রামগুলো হতো। আমাদের অফিস ছিল হচ্ছে নদীর ওপারে এবং বাসাও ছিল ওপারে কেরানীগঞ্জে। তো এখান থেকে আমাদের যখন প্রথম কোটা আন্দোলনটা শুরু হয় তখন তো মূলত ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হয়। তো তখন থেকেই আমাদের একটি ইনভলভমেন্ট ছিল, আমাদের ভাইদের আমরাই ছিলাম। তো আমাদের জুলাই বিপ্লবের মূল আন্দোলনটা যখন ম্যাসিভ আকার ধারণ করে, এটার যে প্রথম হামলা যেটা ছিল এটা শুরু হয় মূলত 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটির যে ওই দিন রাজু ভাস্কর যে প্রোগ্রাম ছিল আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। আমরা ছিলাম, আমাদের সাথে জেনারেল স্টুডেন্টরা অনেকে ছিল, নন পলিটিক্যাল। আমাদের একটা বড় মিছিল যায় ওখানে, এবং হচ্ছে আমরা রাজু ভাস্কর্যে গিয়ে মিলিত হই। তো পরবর্তীতে আমাদের এই মিছিলটি যখন সামনের দিকে এগোয় এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে ভিসি ভবন আছে এটার সামনে দিয়ে যখন সূর্য সেন হল হয়ে বিজয় 71 হলের দিকে যাচ্ছিল, ঠিক এই সময়তে হচ্ছে সূর্য সেন হলের এই জায়গা থেকে এবং আশেপাশ থেকে ছাত্রলীগ ব্যাপকভাবে হামলা করে। তো আমরা যেহেতু সূর্য সেন হলের সামনের দিকটাতে ছিলাম, তো আমাদের সামনে সূর্য সেন হলের হামলাটাই আমাদের উপরে আসে আর কি। তো তখন আমাদের সামনেই অনেক বোনেরা তখন আহত হয়ে পড়ে এবং অনেকে রক্তাক্ত হয়। তো আমাদের মিছিলটা হচ্ছে পিছনের দিকে আগাতে থাকে। তো ওদের ছাত্রলীগের সংখ্যাটা ওদিন কম ছিল, সব মিলে ধরেন 150-200। আমাদের এখানে 4-5 হাজার স্টুডেন্ট ছিল, কিন্তু ওরা যেহেতু প্রস্তুতি নিয়েছিল এবং আমাদের ভিতরে এইভাবে অর্গানাইজ ছিলাম না, যার কারণে আমরা ছত্রভঙ্গ হয়ে পিছনের দিকে মুভ করতে থাকি। তো পরবর্তীতে আমরা যখন মুভ করে একদম ঢাকা ইউনিভার্সিটির ভিসির যে বাসভবনের এই দিকে এই জায়গাটাতে যখন চলে আসি, তো তখন হচ্ছে ছাত্রলীগ ওই পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ করতেছিল। তো তখন ওখান থেকে একটা ইটের টুকরা এসে আমার পা জোরে লাগে আর কি, খুব জোরে। তো পরবর্তীতে সামনের দিকে মুভ করাটা আমাদের জন্য কঠিন ছিল। তো আমার সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে অফিস সম্পাদক আমাদের ইব্রাহিম খলিল ভাই ছিলেন একদম সাথেই। তো ভাই বললেন যে, ভাই আপনি তো অনেক বেশি ব্যথা পেয়েছেন, তাহলে আপনি তো আর সামনে যেতে পারবেন না। তো সামনের দিকে তখন আমাদের আরও কয়েকজন বোন হচ্ছে আহত হয়ে ছিলেন ওই জায়গাটা থেকে। তো পরবর্তীতে ও বললো যে, ভাই আপনার কাছে যে পতাকাটা আছে এটা আমাকে দেন, আমি এটাকে মুখে বেঁধে আমি হচ্ছে ওদেরকে নিয়ে আসি। তো হচ্ছে অনেক লম্বা এবং শারীরিকভাবে খুব ফিট হওয়ার কারণে সে হচ্ছে একটা লাঠি ছিল হাতে এবং কয়েকটা ইটের টুকরা ম্যানেজ করে ও সামনের দিকে এগিয়ে যায় এবং হচ্ছে আমাদের যে বোনরা ছিল তাদেরকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে। তো এই ছবিগুলা তখন হচ্ছে মিডিয়াতে খুব বেশি ফোকাস হয়েছিল যে একজন অসুস্থ বোনকে নিয়ে যাচ্ছে 2-3 জন মিলে। তো মুখে পতাকা বাঁধা থাকার কারণে কাউকে এভাবে প্রপারলি চেনা যাচ্ছিল না। ওই দিন আমাদের এই 15 তারিখের হামলায় আমাদের অনেক ভাই আহত হয়। আমাদের একজন কর্মী ভাই আমাদের আইন অনুষদের, তার পুরো হাত ভেঙে যায়। আমাদের বেশ কয়েকজন ভাইয়ের মাথা ফেটে যায়। ওই দিন আমাদের অনেক ভাইয়েরা হচ্ছে আহত হয়। তো তাদেরকে আমরা
পরবর্তীতে মিটফোর্ড হসপিটালে নিয়ে আসি এবং মিটফোর্ডের চিকিৎসা শেষে আমরা কয়েকজনকে বাড়িতে পাঠাই এবং কয়েকজনকে আমাদের মেসে নিয়ে যাই। তো মেসে নিয়ে যাওয়ার পরে যে বিপত্তিটা শুরু হয়েছিল যে আমাদের মেসগুলোতে হচ্ছে হানা দেওয়া শুরু করছে আর কি পুলিশ। তো হানা দিয়ে যে যাকেই দেখছে যে আহত বা হাতে ব্যান্ডেজ করা, মাথায় ব্যান্ডেজ করা, তো তাদেরকে আবার হচ্ছে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল যে এরা হচ্ছে বিপ্লবী গিয়ে জুলাই বিপ্লবী গিয়ে তারা আহত হয়েছে, তাদেরকে হচ্ছে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যেতে হবে। তো আমাদের কিছু বাড়িওয়ালারা আমাদেরকে এই জায়গা থেকে অনেক বেশি সহযোগিতা করেছিল, যে তারা এই জায়গা থেকে যে অনেক বাড়িতে আমাদের মেস ছিল কিন্তু বাড়িওয়ালারা আমাদের যে ইনফরমেশনটা তারা পুলিশকে তখন প্রপারলি দেয়নি। তারা বলছে যে স্টুডেন্টরা থাকে না বা এখন নেই, চলে গেছে। অনেক বাড়িওয়ালারা আমাদেরকে হেল্প করেছে, তাদের প্রতি আমাদের আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। তো বড় একটা সমস্যা হয় যে আমরা যেই জায়গাতে থাকতাম কেরানীগঞ্জে, এই আমাদের অফিস এর পাশেই ছিল ঢাকা জেলার অফিস। তো ঢাকা জেলার অফিসে হঠাৎ করে হচ্ছে পুলিশের রেড হয়। রেড হয়ে ঢাকা জেলার সকল দায়িত্বশীলকে হচ্ছে, ওখানে প্রায় 7-8 জন দায়িত্বশীল ছিল, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাদের মোবাইলগুলো জব্দ করার মাধ্যমে অনেক ইনফরমেশন তারা এখান থেকে পায়। তো পাওয়ার পরেই কিন্তু ওই যে সময় সংবাদ একটা নিউজ করেছিল যে ঢাকাকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা যে শিবিরের। তো এই ধরনের যে মিডিয়া সন্ত্রাসগুলো তখন কিন্তু শিবিরের দিকে খুব বেশি ফোকাস করতে থাকে। তো আমাদের অফিস আর ঢাকা জেলার অফিস কাছাকাছি হতে আমাদের অফিসে হচ্ছে কেউ তখন হচ্ছে থাকে না। তো আমাদের বাসা থেকে আমরা দূরে থাকি, কিন্তু আমাদের অফিসটাতে যেহেতু আগে থেকে আমরা কেউ রাতে থাকতাম না, জাস্ট দিনে ব্যবহার করতাম, যার কারণে আমাদের অফিসটা সবসময় সেফ থাকতো, কারণ আশেপাশের কেউ জানতো না এটা সম্পর্কে। সবাই জানতো যে এটা একটা অফিস, এমনি দিনের বেলা লোকজন আসে, তারা কিছু কাজ করে চলে যায় এমন। তো পরবর্তীতে আমাদের অফিসটা সম্পর্কে যেহেতু অনেকেই জানতো না, তো পরবর্তীতে আমাদের এখানে জগন্নাথ ইউনিভার্সিটির আমাদের যে সমন্বয়করা যারা ছিল তাদের অনেককেই আমরা আমাদের অফিসে নিয়ে রাখি। বিশেষ করে আমাদের এখানে নূরনবী ছিল, সে সমন্বয়কের একদম লাস্ট যে সমন্বয়কের তালিকা প্রকাশ করে এখানে সে মানে প্রধান সমন্বয়ক ছিল এবং শুরু থেকে তার একটা অনবদ্য ভূমিকা ছিল। নূরনবী বর্তমানে আমাদের প্যানেল থেকেই মুক্তিযুদ্ধ গণতন্ত্র সম্পাদক পদে নির্বাচন করছে। তো নূরনবী এবং হচ্ছে আমাদের মাসুদ রানা ছিল। মাসুদ রানা একদম সম্মুখ সারির যোদ্ধা ছিল, বিশেষ করে ক্যাম্পাসে শুরু থেকে অনেকগুলো আন্দোলনে ওখানে থাকার কারণে ও খুব বেশি ফোকাস ছিল। মাসুদ রানা হচ্ছে বিভিন্ন আন্দোলন সংগ্রামে থাকার কারণে ও হচ্ছে যে খুব পরিচিত ছিল এবং তো পরবর্তীতে আমরা ওদের নিরাপত্তার জন্য এদেরকে হচ্ছে আমাদের অফিসে নিয়ে আসি এবং এখানে আমরা রাখি। তো এখন আমাদের থাকার জায়গা নিয়ে খুবই একটা মানে পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, কারণ অফিসে যদি আমরা 5-6 জন 10-12 জন রাখি, তো অফিসে বেশি মানুষ থাকলে ওঠানামা যাতায়াত এটা আমাদের জন্য অনেক বেশি কঠিন, মানুষের চোখে পড়ার মতো, যেখানে তো কেউ থাকতো না, হঠাৎ করে রাতের বেলা মানুষ থাকতেছে। তো যার কারণে আমরা কই থাকবো, পরবর্তীতে কেরানীগঞ্জের ভিতরে একদম ওই বিলের ভিতরে অনেক দূরে একটা বিল্ডিং আমাদের শুভাকাঙ্ক্ষীর একজন, তো তার ওই বিল্ডিং হচ্ছে একটা মাদ্রাসা আছে নিচে, তো ওখানে ছোট বাচ্চারা থাকে, হিপস মাদ্রাসা, এবং হচ্ছে উপরে তারা থাকে তাদের বাসা আর কি। তো ওই জায়গায় থাকতাম। তো একদিন আনফর্চুনেটলি সমস্যা হয়েছে যে ওই বিল্ডিং ওই গলিতে পুলিশ ঢোকে আর কি রাতের বেলা, তখন রাত প্রায় 2:30 বাজে। তো তখন ওই বাড়িওয়ালা যে আঙ্কেল ছিল সে তো একদম মানে বিচলিত হয়ে পড়ছে যে তার সে নিজের পরোয়া করেনি, সে তো বলতেছে যে এখানে আমার বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, অফিস সম্পাদক, এখানে সবাই এখানে আছে, তো এদেরকে তো আমার হচ্ছে যে সিকিউরিটি দিতে হবে, কি করতে হবে। তো তখন সভাপতি এবং সেক্রেটারি ভাইকে আমাদের ওই মাদ্রাসার যে টিচাররা যেখানে থাকে ওই রুমে পাঠাই দেয় ঘুমাইতে, যে এরা মাদ্রাসার টিচার হিসেবে। আমি যেহেতু একটু মানে স্টুডেন্ট মতো লাগে দেখতে, আমাকে যে বাচ্চারা যে ঘুমাইছিল ওখানে একজন বাচ্চাদের ভিতরে হচ্ছে নিয়ে ঘুম পড়ায় রাখে আর কি, যে পুলিশ আসলে এটা যে এখানে বাচ্চারা ঘুমাচ্ছে, এখানে টিচাররা আছে, এখানে হচ্ছে বাইরের কোনো মানুষ নেই। তো তারা আমাদেরকে এইভাবে করে সেভ করেছে, যেটা আসলে মানে চিরদিন কৃতজ্ঞতা জ্ঞাপন করলেও এটা আসলে শেষ হবে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জন্য উত্তম যাচা দেবে। তো পরবর্তীতে আমরা ঢাকার এপারে চলে আসি। আন্দোলনের ওই পারেরটাতেও তখন বেশি অনিরাপদ হয়ে যায়, কারণ হচ্ছে ওইখানে প্রত্যেক দিন রাতে হচ্ছে বিভিন্ন জায়গায় চিরুনি অভিযান চলতে থাকে। তো পরবর্তীতে আমাদের এখানে লক্ষ্মীবাজারে একটা বাসাতে আমাদের একজন ভাই, আমাদের সাবেক ভাই, সে তার বাসাতে আমাদেরকে থাকতে দেয়। তো তার ওখানে এমন এক রুম ছিল যে রুমটাতে আসলে আলো বাতাস যাইতো না, একদম মানে সাইডে। তো ওখানে আমরা 2 জন থাকতাম, আমি আর হচ্ছে আমাদের তখন সভাপতি ইকবাল ভাই। তো তার বাসায় আবার অতিরিক্ত মানুষ রাখাটা কঠিন।
কারণ একটা সমস্যা হয়ে গেলে সবাই যদি একবারে বিপদে পড়ে তাহলে তো সমস্যা। তো তার পরবর্তীতে কী হলো, আমাদের আরেকজন ভাইয়ের একটা বাসা ছিল, ওই বাসাতে আমাদের তখনকার যে আমাদের সেক্রেটারি ছিল আসাদ ভাই এবং আমাদের তখনকার অর্থ সম্পাদক আমার শাওন সর্দার ভাই, এই দুইজন শাওন সর্দার ভাই এবং আসাদ ভাই ওই বাসাটাতে থাকতো এবং আমরা এই বাসায় থাকতাম। আমরা সকালবেলা বের হতাম আন্দোলন সংগ্রাম করে, আমরা রাতের বেলা ওখানে গিয়ে ঘুমাতাম আর কি। তো আমাদের এর ভিতরে সবথেকে বড় সমস্যা হয়েছে আমাদের প্রক্টর অফিসে যারা ছিল তারা, যদিও আমাদের ইউনিভার্সিটির শিক্ষক তারা, কিন্তু এই শিক্ষকদেরকে আসলে আমরা কীভাবে মূল্যায়ন করব আমরা বুঝতে পারছি না। তারা আমাদের বেশ কয়েকজন স্টুডেন্টের ব্যাপারে তারা হচ্ছে ডিবিকে হচ্ছে ইনফরমেশন দেয়, এনএসআইকে, যে এই ছেলেগুলোকে গ্রেপ্তার করলে তাহলে তোমরা আসলে আন্দোলনটাকে স্থগিত করতে পারবে। তার ভিতরে তারা মাসুদের বিষয়ে ইনফরমেশন দেয়, নূর নবীর বিষয়ে ইনফরমেশন দেয়, তারা আমার বিষয়ে ইনফরমেশন দেয়, ইকবাল ভাইয়ের বিষয়ে ইনফরমেশন দেয়। এবার 4-5 জন স্টুডেন্টের ভিতরে তারা একটা রেড তালিকা প্রকাশ করে। তো আমাদের কিছু ভাইদের মাধ্যমে এই ইনফরমেশনগুলো আমাদের কাছে আসে যে আপনাদেরকে এটা খোঁজা হচ্ছে, যে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে বা আপনাদেরকে ধরতে পারলে আন্দোলনটা তারা স্থগিত করতে পারবে। তো পরবর্তীতে আমরা কি করব, আমরা আমাদের যে ব্যবহৃত মোবাইল ফোন, সিম কার্ড, এগুলো আমরা সব কিছু অনেক দূরে গিয়ে একদম মাওয়ার ওদিকে গিয়ে আমরা ডিসক্লোজ করে নিয়ে আসি, যাতে করে আমাদেরকে ট্র্যাকিং করে না পায়। তো পরবর্তীতে আমরা হচ্ছে গ্রাম থেকে আমাদের রিলেটিভদের কাছ থেকে মোবাইলের সিম নিয়ে এসে আমরা ছোট বাটন ফোন কিনি এবং ওই বাটন ফোন দিয়ে আমরা ব্যবহার করি। তো মাঝে মাঝে আমাদের ইন্টারনেট ব্যবহার করার দরকার পড়তো, মানে তখনও ইন্টারনেট বন্ধ হয় না, এর আগের ঘটনা আর কি। তো আমরা হচ্ছে ওই যে আলাদা রাউটার কিনতে পাওয়া যায়, যে রাউটারের ভিতরে সিম রেখে মোবাইলে ওয়াইফাই নিয়ে তারপর হচ্ছে এটা ব্যবহার করা যায়। তো এইগুলো আমরা ব্যবহার করতাম, সিম ছাড়া মোবাইল এবং হচ্ছে সিম কার্ডের জন্য আলাদা রাউটার ব্যবহার করা। তো এই সিকিউরিটিটা আমরা মেনটেন করতাম। তো পরবর্তীতে 19 তারিখে হচ্ছে সবথেকে বড় দুর্ঘটনাটা ঘটে আর কি। ওই দিন আমাদের ক্যাম্পাসের সামনে থেকেই মিছিল বের করার কথা ছিল। তো তখন আমাদের আমরা যখন যাই তখন হচ্ছে যে শুধু আমাদের আমরা শিবিরের লোকজন ছিলাম এবং হচ্ছে আর কয়েকজন জেনারেল স্টুডেন্ট ছিল আর কি আশেপাশে। এখন অনেকেই হচ্ছে জুলাই বিপ্লবের অনেক গল্প বলছে বা অনেক কিছু প্রকাশ করছে, কিন্তু আসলে অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে যখন আন্দোলনটা হয়েছে তখন কিন্তু এদের কাউকেই খুঁজে পাওয়া যায় না। আপনি হচ্ছে যে জগন্নাথ ইউনিভার্সিটিতে আন্দোলন এই সময়টাতে যারা ছিল বা নির্যাতিত সবার কাছে শুনবেন। এখন যারা বিভিন্নভাবে ন্যারেটিভ তৈরি করছে বলছে, তারা কিন্তু এই সময় আমরা ময়দানে পাইনি তাদেরকে খুঁজে। 19 তারিখ সকালবেলা যখন মিছিল শুরু হওয়ার কথা ছিল তখন আমরা সবাই এখানে মিছিলের আমাদের যে বাহাদুর শাহ পার্কের আশেপাশে, তারপর হচ্ছে আমাদের বাংলা বাজারের এইদিকে, তারপরে লক্ষ্মীবাজার, এখানে আমরা সবাই জড়ো হই। তো আমাদের মূল গেট হচ্ছে বন্ধ করে রাখে প্রক্টরিয়াল অফিস বন্ধ করে সামনে হচ্ছে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে, যে যাতে করে ক্যাম্পাসের ভিতরে কেউ না যেতে পারে। তো আমাদের যে প্রধান সমন্বয়ক যে নূর নবী ছিল, ও হচ্ছে একদম গেটের সামনে চলে যায় এবং মিছিল বের করতে চায়। নূর নবী খুবই সাহসী মানুষ, ও হচ্ছে যে তখন পুলিশের সব বাধা বিপত্তি করে ওখানে কথা বলতে থাকে আর কি, যে ভিতরে যেতে চায়, যে আমাদের ক্যাম্পাস কেন আপনি বন্ধ করে রাখবেন, এখানে তো আমাদের যেতে হবে, আমার ক্যাম্পাসে আমাকে কেন ঢুকতে দেবে না। তখন শুধু জগন্নাথ ইউনিভার্সিটি ছিল বিষয়টা এমন না, ঢাকা ইউনিভার্সিটি থেকেও হলতরে বের করে দিচ্ছে, যে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দিচ্ছে না, এমন একটা মানে অরাজকতার পরিবেশ সৃষ্টি করে রাখছে। তো পরবর্তীতে এই কথা চলার ফাঁকেই হঠাৎ করে যে পুলিশের যে ওখানে যে ইন্সপেক্টর ছিল দায়িত্বরত, ও এবং যে আমাদের তৎকালীন যে প্রক্টর জাহাঙ্গীর স্যার ছিলেন, তো এই দুইজন মানুষ, মানে তাদেরকে আমরা মানুষ বলবো না অমানুষ বলবো এটা বুঝতে পারছি না, তারা হচ্ছে নূর নবীকে ডাক দেয় যে আসো তোমার সাথে আলাদা কথা আছে। এইটা বলেই সাথে সাথে ওকে একটু সাইড করে টান দিয়ে হচ্ছে পুলিশের গাড়িতে তুলেই হচ্ছে যে তারা হচ্ছে রাবার বুলেট ছুটতে থাকে এবং হচ্ছে প্রচুর টিয়ার শেল ছুড়ে, তুলে হচ্ছে ওরে টান দিয়ে গাড়িতে করে নিয়ে যায়। তো আমাদের আমি হচ্ছে রাস্তার এপারে ছিলাম, তো এখানে পুলিশের এত ঘনাঘাটা ছিল, এটা পার করে এপারে আসতে পারিনি। আমাদের নাজমুল ভাই ছিল তখন আমাদের বিজ্ঞান সম্পাদক, ভাই হচ্ছে খুবই লম্বা মানুষ এবং স্বাস্থ্য শরীর খুবই ভালো আলহামদুলিল্লাহ, খুবই সাহসী মানুষ। আমাদের শাহিন ভাই ছিল ওখানে, আমাদের নাজমুল ভাই তো একদম মানে গাড়ির ভিতরে উঠে যাওয়ার মতো আর কি, নবীকে ওখান থেকে বের করে নিয়ে আসবে। তো পরবর্তীতে ভাইয়ের উপরে প্রচণ্ড লেভেলের আঘাত করা হয়, মানে এই আঘাত আপনাকে আমি বোঝাতে পারবো না। ভাই যখন বাসায় যায় তখন ভাইয়ের এই যে পিঠের এই পাশটাতে, তারপর হচ্ছে রানে মানে প্রায় 30-40টা হচ্ছে স্প্রিন্টাল এমনি ঢুকেছিল আর কি, এগুলো যে ছোট ছোট বুলেট যেগুলো।
আমরা যেগুলো সর্রাগুলি বলি আর কি, এটা ঢুকেছিল ভাইয়ের পায়ের উপর এত বেশি আঘাতকর হয় যে পায়ের যে রগগুলো একদম কালো হয়ে যায় ভাইয়ের, মানে প্রচণ্ড লাশি পেটা করা হয়। তো পরবর্তীতে ভাইকে ফেলে দিয়ে নুন্নবীকে ওখান থেকে নিয়ে যায়। তো নুন্নবীকে ওখান থেকে নিয়ে যায়, ঠিক আছে, পুলিশ গ্রেপ্তার করছে, কিন্তু বাংলাদেশের যে হাইকোর্টের রুল আছে, তো এখানে নিয়ম হচ্ছে যে কাউকে গ্রেপ্তার করলে তার সাথে সাথে তার ফ্যামিলিকে জানাতে হবে এবং তার পরিবারকে খবর দিতে হবে সে আসলে কোথায় আছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি ব্যাটারি নুন্নবী যে ওখানে নিয়ে যাওয়ার পরে আর নুন্নবীর সাথে আমাদের কোনো যোগাযোগ থাকে না এবং তাকে কোন থানায় নিয়ে গেছে, কি করছে, এই বিষয়ে আমাদের কাছে কোনো ইনফরমেশন থাকে না। তাকে হচ্ছে 24 ঘন্টা পরে আদালতেও কি তাকে তোলা হয় নাই? তাকে যে আদালতে তোলা হচ্ছে নাকি কোথায় নিয়ে গেছে এটা হচ্ছে কেউ জানে না। পুরো 2 দিন আমরা কেউ জানি না যে সে কোথায় আছে। তো পরবর্তীতে আমরা আমাদের যে তখন সেক্রেটারি ছিল আসাদুল ইসলাম ভাই হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা কিছু কাপড় চোপড় নিয়ে ওই যে জেলখানার ওখানে গিয়ে নিয়মিত বসে থাকতো যে কোথাও যেখান থেকে হোক, যে এটা তো কেরানীগঞ্জে জেলখানায় নিয়ে আসবে, যে কাপড়গুলো দিব। ভাই 2-3 দিন পার ডে বসে আছে ওখানে, যে আমরা এদিকে আন্দোলন করতেছি, ভাই অপেক্ষা করতেছে, কিন্তু আমরা যে কাপড়গুলো পর্যন্ত আমরা ভিতরে পাঠাতে পারছি না, যে কাউকে জেলখানায় এন্ট্রি দিচ্ছে না, মানে যাকে নিয়ে গেছে যে কাপড়ে ছিল এই কাপড়েই থাকতে হবে, তাকে হচ্ছে যে কাপড়টা পর্যন্ত দেওয়া যাবে না। তো পরবর্তীতে হচ্ছে আমরা কয়েকদিন পরে জানতে পারি যে তাকে আদালতে তোলা হয়েছিল, তাকে রিমান্ডে পাঠানো হয়েছে, রিমান্ড থেকে আবার জেলখানায় নেওয়া হয়েছে, কিন্তু এই ধরনের কোনো ইনফরমেশন তারা আমাদেরকে দেয় না। এমনকি আমরা কোনো লয়ারও তার জন্য সেট করতে পারিনি এই সময়টাতে, মানে যাক ইনজাস্টিসের একদম চরম সীমায় পৌঁছে গেছে তারা। তো তার পরবর্তীতে আমরা তো আমাদের তো বিপ্লব আসলে চালিয়ে নিতে হবে। আমাদের প্রত্যেক দিন মিছিল হতো। তো 19 তারিখে এটা গ্রেপ্তার হওয়ার পরে আমাদের ওখানে পরিস্থিতিটা খুবই অস্বাভাবিক হয়ে যায়। আমরা হচ্ছে প্রচণ্ডভাবে ফেটে পড়ি ক্ষোভে, এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা, বিশেষ করে ক্যাম্পাস সাংবাদিক, তাদের আসলে আমাদের প্রশংসা করতেই হবে। আমাদের ক্যাম্পাস সাংবাদিক ভাইয়েরা, বিশেষ করে আমাদের এখানে ক্যাম্পাস সাংবাদিক ছিল জুনায়েদ শেখ, মাহাতাব লিমন, তারপর হচ্ছে ইমরান হোসাইন ভাই আছে, আরও অনেকেই। তারা হচ্ছে তখন প্রক্টরিয়াল টিমের সাথে প্রচণ্ড বাকবিতণ্ডায় জড়ায় যে আপনি একজন শিক্ষার্থীকে কিভাবে নিজ হাতে পুলিশের হাতে তুলে দিলেন। কিন্তু প্রক্টররা তো হচ্ছে তারা কেনা গোলামের মতো আর কি, যে তখন আমাদের সাথে আচরণ করেছে। তো পরবর্তী দিন শুক্রবার ছিল, তো শুক্রবারে মোটামুটি 10টা-11টা থেকে একদম জুমা পর্যন্ত দফায় দফায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হতে থাকে আর কি। তারপরে আমাদের জুমার নামাজ হয়, আমরা সবাই লক্ষ্মীবাজারের আশেপাশে হচ্ছে জুমার নামাজ পড়ি। জুমার নামাজের পরে আমাদের লক্ষ্মীবাজারে বড় একটা আন্দোলন শুরু হয়। তো ওই আন্দোলনে আমরা যারা ছিলাম জগন্নাথ ইউনিভার্সিটির, আমরা ছাত্র শিবিরের লোকজনই আমরা বেশি ছিলাম। তো আমাদের আশেপাশে স্থানীয় জামাত ইসলামের যে লোকজন আছে, থানা আমির দিয়ে যারা, তারা ওখানে ছিল, এবং ব্যাপক একটা সংখ্যক সাধারণ মানুষ তারা নেমে আসে ওখানে, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই। তো আমাদের সাথে বারবার ধাওয়া পাল্টা ধাওয়া হতে থাকে আর কি। তো আমরা তখন যখন হচ্ছে ওখানে ঝামেলাটা শুরু হয়, তখন আমি ছিলাম এই পাশে, আমাদের শাওন সর্দার ভাই তখন যে আমাদের বিএম সম্পাদক, এবং আমাদের দায়ান সালেহিন ভাই নামে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি শিবিরের এক সাবেক সভাপতি, তিনি এখন জামাত ইসলামের থানা আমির। আমরা একদম সামনের দিকে চলে যাই আর কি, ইট পাটকেল ছুটতে ছুটতে পুলিশের কাছাকাছি। হঠাৎ করে তারা এতক্ষণ টিয়ার শেল এবং রাবার বুলেট ছুটতেছিল যে বন্দুক থেকে, এটার সাউন্ড কেমন চেঞ্জ হয়ে যায়, মানে আমরা বুঝে উঠতে পারছি না আসলে সাউন্ড চেঞ্জ হচ্ছে কেন। তো হঠাৎ করে দেখি আমাদের এখানে পাশে যে গলি ছিল, এখানে 2-3 জন ভাই পড়ে যায় আর কি, তাদের হচ্ছে গুলি লাগে এবং তারা ওখানেই মারা যায় সাথে সাথে। তো পরবর্তীতে আমরা বুঝতে পারি যে এটা আর সাউন্ড গ্রেনেড বা টিয়ারশেলের ভিতরে সীমাবদ্ধ নয়, তারা আমাদেরকে গুলি করছে। তো ওই দিন 3-4 ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়ায় আমাদের সামনে 9 জন ভাই শহীদ হয়ে যায় ওখানে। এখানে আমাদের কবি নজরুল কলেজের আমাদের কর্মী ছিল একজন শহীদ কাউসার ভাইও ওখানে মাথায় গুলি লাগে ইনস্ট্যান্ট হচ্ছে ভাই শহীদ হয়ে যায়। শুধু কাউসার ভাই, এখানে 9 জন মানুষ, লক্ষ্মীবাজার তো অনেক ছোট একটা জায়গা, একটা রাস্তার ভিতরে, ওখানে 3-4 ঘন্টার ব্যবধানে হচ্ছে 9 জন মানুষ হচ্ছে মারা যায় এবং অনেকেই ওখানে গুলিবিদ্ধ হয়। এমনকি একজন ভিখারি মহিলা, সে ভিক্ষা করে যাচ্ছিল আর কি, তো হঠাৎ করে পুলিশ গুলি ছুটতেছিল, তো তার মাঝে সে পড়ে যায় আর কি। তো হঠাৎ করে টিয়ারশেলও আসে, টিয়ারশেল তাকে ঘিরে ফেলে এবং গুলিও করে। টিয়ারশেলের ধোঁয়া এমন অবস্থা ছিল, মহিলার সাথে সাথে পড়ে যায়, যে তাকে সে গুলি লাগছে না সে টিয়ারশেলে পড়ে গেছে, তাকে যে কি উদ্ধার করতে যাবে এটাও যেতে পারছে না, মানে এমন বিভীষিকাময় একটা অবস্থা। তো পরবর্তীতে এই আন্দোলন একদম চলতে থাকে, হচ্ছে
আপনার সন্ধ্যা পর্যন্ত, প্রায় মাগরিবের পরও আন্দোলন চলে। তো আমাদের এখানে আমরা পরে ছত্রভঙ্গ, মানে আমাদের ওখানে যে গলিগুলো আছে বিভিন্ন গলিতে অবস্থান নেই আর কি। তো এখানে আমি ছিলাম, শাওন সর্দার ভাই এবং মাসুদ রানা আমাদের যে সমন্বয়ক ছিল, ও এখন আমাদের ছাত্র সংসদ নির্বাচনে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের প্যানেল থেকে। আমরা তিনজন একসাথেই ছিলাম। তো গলিগুলো একদম মানে বিভীষিকাময় হয়ে ওঠে তখন আমাদের জন্য। তো পরবর্তীতে ওই আন্দোলন সংগ্রাম চলতে চলতে একসময় পুলিশও পিছু হটে এবং অনেক মানুষ রক্তক্ষরণ হয়ে রাত হয়ে যায়। পরবর্তীতে ওই দিনের মতো আন্দোলন শেষ হয়। তো পরবর্তীতে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আর একটা বড় মিছিল বের করা হয়। তো আমরা বিগত আন্দোলনের যে এক্সপিরিয়েন্স, যে ছাত্র শিবিরের লোকজন আসছে এবং অল্প কিছু মানুষজন আমরা বাহির থেকে পাচ্ছি, এর বাইরে আমরা খুব বেশি বাইরের মানুষ আসতেছে না। তো তখন আমাদের তো সংগ্রাম চালু রাখতে হবে। তো জগন্নাথ ইউনিভার্সিটি যেহেতু এখানে শহীদ হয়েছে, সুতরাং এই আন্দোলনটাকে আরও বড় করতে হবে। তখন আমরা ঢাকা জেলার সাথে যোগাযোগ করি। ঢাকা জেলা তখন দুই ভাগ ছিল, ঢাকা জেলা উত্তর দক্ষিণ। আমরা দক্ষিণের সাথে যোগাযোগ করি, ঢাকা মহানগরী দক্ষিণের সাথে যোগাযোগ করি, ঢাকা মহানগরী পূর্বের সাথে যোগাযোগ করি। তো পরবর্তীতে আমাদের এখানে ঢাকা মহানগর দক্ষিণে যে কবি নজরুল কলেজ, সরোয়ার্দী কলেজ, তারা একটা ব্যাপক সংখ্যক লক্ষ্মীবাজার এই দিকটাতে উপস্থিত হয়। তারপরে হচ্ছে আমাদের ঢাকা জেলা থেকে আসে। তখন আমাদের হচ্ছে যে বড় একটা মিছিল আমাদের হচ্ছে ক্যাম্পাসের গেট থেকে বের হয়ে আমাদের রায় সাহেব বাজারের দিকে সামনের দিকে আগাতে থাকে। কিন্তু তখন হচ্ছে আনফর্চুনেটলি ওই দিন হচ্ছে ওই মিছিলের ভিতরে, যখন মিছিলটা অনেক বড় হয়, তখন যুবলীগের লোকজন আমাদের ওখানে কোর্টের ভিতর থেকে বের হয়ে আমাদের ওখানে মিছিলে গুলি করে। তখন আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী জগন্নাথ ইউনিভার্সিটির তারা গুলিবিদ্ধ হয় ওই মিছিলে। তো তারপরে আমাদের আন্দোলনটা আস্তে আস্তে আরও চ্যালেঞ্জিং হতে থাকে। লাস্ট হচ্ছে আমাদের এই আন্দোলন তো কন্টিনিউ করতে হবে। আমাদের শিক্ষার্থীরা, আমাদের যারা সাথী সদস্য ছিল, তারা সবাই ঢাকা ছিল। তো তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা সরাসরি যোগাযোগ করতাম, অথবা হচ্ছে অফলাইনে ফোন দিয়ে আমরা কোডিং ইউজ করতাম আর কি। যে ধরেন কালকে সকালে হচ্ছে অমুক জায়গায় মিছিল আছে, এই শব্দটা আমরা বলতাম না কখনো যে মিছিল মিটিং। আমরা বলতাম যে অমুক জায়গায় দোয়া মোনাজাত আছে, অমুক জায়গায় হচ্ছে মাহফিল আছে, মানে এই টাইপের একটা শব্দ আমরা ব্যবহার করতাম। আমাদের নানান ধরনের কোড ছিল, যেটা হচ্ছে আমাদের ভাইরা হচ্ছে বুঝে যেত আর কি। আমাদের স্থানের নামগুলোও আমরা বিভিন্নভাবে ব্যবহার করতাম আর কি। যে হোটেল রেডিসনের সামনে কালকে হচ্ছে মিলাদ আছে, আমাদের ওখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, ওটাকে আমরা হোটেল রেডিসন বলতাম আর কি। তো আমার এটা যদি কেউ ট্র্যাকিংও করে বা শুনেও যে হোটেল রেডিসনের সামনে মিলাদ আছে, তাহলে সে হোটেল রেডিসন যেখানে আছে এখানে চলে যাবে, কিন্তু আমার এই স্পটে এসে তার ঝামেলা করার সুযোগ নেই আর কি। আমরা এগুলো প্রত্যেকটা কথা আমরা কোডে ব্যবহার করতাম। স্পটের নাম আমাদের কোড ছিল, আমাদের অফিসের নাম আর একটা কোড ছিল, আমাদের এক একটা প্রোগ্রামের এক একটা কোডিং নাম আমরা ব্যবহার করতাম। তো পরবর্তীতে আমরা খুব ভালোভাবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোড কি ছিল? আমরা সবগুলা বিষয় ডিসক্লোজ না করি আমাদের। তো আমরা হচ্ছে, তো পরবর্তীতে আমাদের আন্দোলন সংগ্রামটা আমরা সর্বোচ্চ দিয়ে আমরা চালিয়ে নিতে থাকি। তো এর ভিতরে আমাদের প্রায় 11 জন ভাই গ্রেপ্তার হয়ে যায় আমাদের বাসা থেকে। তো নূর নবী আগে থেকে তো গ্রেপ্তার ছিল, তারপরে আমাদের সংগঠনেরই 11 জন ভাই গ্রেপ্তার হয়, আরও বিভিন্ন 2 জন 3 জন 5 জন করে অনেকে গ্রেপ্তার হয়। তো তাদেরকে বের করার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু কারোরই আমরা জামিন করাতে পারছিলাম না। পরবর্তীতে 5 তারিখে আমাদের যে এটা থাকে আর কি, যে কর্মসূচিটা থাকে, এটা আমরা শুরু করতে চাই হচ্ছে একদম আমাদের প্ল্যান ছিল তাঁতীবাজার মোড় থেকে আমরা শুরু করব। তাঁতীবাজার মোড় থেকে শুরু করে আমরা মিছিল নিয়ে আমরা হচ্ছে চাংখারপুলের দিকে যাব। কিন্তু আমাদের এখানে হচ্ছে আমরা ওই দিন ওখানে দাঁড়াতে পারি না। এর আগে একটা সবথেকে গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেক দিনই তো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতেছিল। তো শহীদুল্লাহ হলের এই পাশটা থেকে, বিশেষ করে যে অমর 21 হল থেকে যেদিন হচ্ছে যে ওই জায়গায় যখন ছাত্রলীগের সাথে যখন ঝামেলা হয় আর কি, তারপর হচ্ছে মহসিন হল, এই দিকটা থেকে মহসিন হলের সামনে আমাদের শিবিরের ভাইদের অবস্থান থাকে যে ছাত্রলীগকে হল থেকে ছাড়া করা হবে, মহসিন হল থেকে। তো পরবর্তীতে হচ্ছে আমরা চাংখারপুলের এদিকে অবস্থান করি, আমরা বিশেষ করে জগন্নাথ ইউনিভার্সিটির শিবিরে এখানে দায়িত্ব পড়ে। তা আমরা এখানে রাস্তায় থাকি এবং মহসিন হলের ভাইরা হচ্ছে ছাত্রলীগকে তাড়া করে বের করে দেয় এবং গেটে তালা দিয়ে দেয়। তো বারবার ছাত্রলীগ এই দিক থেকে হচ্ছে আক্রমণ করতেছিল। তো ওখানে আওয়ামী লীগ এবং যুবলীগের লোকজন, বিশেষ করে যুবলীগের লোকজন সব থেকে বেশি ঝামেলা করতেছিল। আমাদের
ভাইয়ের একদম সামনের দিকে যায়। আমাদের ইকবাল ভাই তো আলহামদুলিল্লাহ খুব ভালো একজন সুঠাম দেহের মানুষ। ভাই লাঠি নিয়ে একদম সামনের দিকে চলে যায়। ভাইয়ের বেশ কয়েকটা ছবি এবং ভিডিও তখনকার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেগুলো এখনও আছে আর কি। তো ওই সময়টাতে হচ্ছে আমি একদম সামনের দিকে যাচ্ছিলাম, তো তখন হঠাৎ করে তারা প্রচণ্ড লেভেলে ইট পাটকেল ছুটতে থাকে আর কি ছাত্রলীগ। হঠাৎ করে একটা ইটের টুকরা এসে আমাদের আইন অনুষদের তখনকার যে সেক্রেটারি ছিল হাবিব মোহাম্মদ ফারুক ভাই, ওনার হচ্ছে মুখে লাগে এবং প্রচণ্ড রক্তাক্ত হয়ে যায় আর কি। তো আমি ওনাকে ধরে নিয়ে সামনের দিকে, মানে এটা খুবই মানে হৃদয়গ্রাহী একটা বিষয় যে আমি ওনাকে ধরে হসপিটালের দিকে নিয়ে যাই, ঢাকা মেডিকেলে। ও এক হাত দিয়ে চেপে ধরে আমারে বলতেছে যে ভাই আপনি আমাকে নিয়ে যেয়ে কী করবেন, আমি তো হাঁটতে পারতেছি, সামনে ভাইরা আসছেন তো সবাই, যদি আর কোনো দুর্ঘটনা হয় তাহলে তো আমরা তো এখান থেকে আর যেতে পারবো না, সুতরাং আপনার এখানেই থাকা উচিত, প্রতিহত করা উচিত। আমি এটা ধরে নিজের মতো করে হসপিটালে চলে যাই। তো সে মানে নিজের মতো করে হসপিটালে চলে যায়। আমরা এখানে ওখানে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করি এবং হচ্ছে ওই জায়গাটা থেকে একদম ছাত্রলীগকে বিতাড়িত করে হল ছাড়া করে তারপরে আমরা বাসায় ফিরি। তো 5 তারিখের যে ঘটনা হচ্ছে, আমরা চাংখারপুলের দিকে যেতে যাচ্ছিলাম তাঁতীবাজার থেকে, কিন্তু তাঁতীবাজার মোড়ে যে কোনো কারণে আমাদের ইনফরমেশনটা হয়তো লিক হয়েছে, কারণ হচ্ছে আমাদের সকলের মোবাইল তো তখন ট্র্যাকিংয়ে থাকতো আর কি। তো তাঁতীবাজারের আমাদের তখন কোনো নিকনেম ছিল না, হয়তো আমাদের কোনো ভাইয়ের কোনো ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা জানতে পেরেছে যে তাঁতীবাজারে আমাদের অবস্থান। আমরা যাওয়ার আগে দেখি ওখানে 5 গাড়ি বিজিবি টহল দিচ্ছে এবং পুলিশ পুরো তাঁতীবাজার ঘিরে রাখছে। আমরা কোনো অবস্থাতেই তাঁতীবাজারে জড়ো হতে পারছি না। তারপরে আমাদের এইদিকে হচ্ছে আর একটা মিছিল হচ্ছিল আমাদের ভিক্টোরিয়া পার্কের এই পাশে, তারা স্কুলের ছেলেমেয়েরা তারা মিছিল করতেছিল আর কি। তো আমাদের কয়েকজন ভাই ওই মিছিলে অংশগ্রহণ করে। তো ওখান থেকে মিছিল নিয়ে যখন আগে থেকে রায় সাহেব বাজারের দিকে যায়, তখন হচ্ছে হঠাৎ করে একটা দল, তারা ইয়াং ছেলেপেলে, তারা হচ্ছে জুলাইয়ের যে আমাদের যে স্লোগান আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, তারপর হচ্ছে এই ধরনের যে আমাদের যে স্লোগান ছিলগুলো, জুলাইয়ের দিয়েছি তো রক্ত আরও দিব না, আমাদের জুলাইয়ের স্লোগান দিতে দিতে তারা আছে এই মিছিলের ভিতরে ঢুকেই হচ্ছে আমাদের ভাইদেরকে মারা শুরু করে। ওরা হচ্ছে ছাত্রলীগ ছিল, কিন্তু আমাদের মিছিলে যারা ছিল তারা মনে করছিল যে আসলে আমাদের সাথে একটা মিছিল আসছে, বড় হবে, যার কারণে সবাইকে অ্যাকসেপ্ট করছে। তো কেউ তো কাউকে চিনে না যে বিভিন্ন জায়গা থেকে তো মিছিল আসতেছে। তো পরে তারা মারতে শুরু করে এবং আমাদের অনেক ছোট ছোট বোনরা তখন হচ্ছে আহত হয়, যারা হচ্ছে 9-10-এ পড়ে বা 7-8-এ পড়ে, স্কুলের মেয়েরা, স্কুলের বাচ্চারা অনেক আহত হয়। তো পরবর্তীতে আমাদের ভাইরা অনেক প্রতিহত করে, তখন আমাদের জাহিদ ভাই নামে একজন ভাই ছিল, আমি তখনকার আমাদের শাখা দায়িত্বশীল। তো জাহিদ ভাই হচ্ছে আমাদের তখন আইন সম্পাদক ছিল। ভাই হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তখন। তো ওদেরকে প্রতিহত করার জন্য, তো ওদেরকে প্রতিহত করে আমরা সামনের দিক দিয়ে আমরা চাংখারপুলে যাই। তো চাংখারপুলে প্রথম দিকে আমাদের ধাওয়া পাল্টা দেওয়া হতে থাকে আর কি সকাল থেকে পুলিশের সাথে, কিন্তু অতটা অ্যাগ্রেসিভ কেউ শহীদ হওয়ার মতো ঘটনা ঘটেনি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই পুলিশ হচ্ছে মারাত্মক লেভেলে অ্যাকশনে চলে যায়। তো এমন একটা অ্যাকশনে চলে যায়, আমি হচ্ছে বার্ন ইউনিটের এই দিকটাতে ছিলাম। তো হঠাৎ করে এই পাশেও পুলিশ গুলি করতেছে, এই পাশেও পুলিশ গুলি করতেছে, আমরা কয়েকজন মাত্র আর কি মাঝখানে পড়ে গেছি। তো আমাদের তখনকার সভাপতি ইকবাল ভাই তো খুবই দুশ্চিন্তায় পড়ে যায় আর কি, যে এখান থেকে তো মনে হয় বের হওয়া পসিবল না। ভাই যে আমাকে এসে নিয়ে যাবে এটারও তো কোনো সুযোগ নেই, কারণ ভাই তো এখান থেকে আসতে পারছে না। তো কোনোভাবে আমরা এখান থেকে পাশ করে হচ্ছে ঢাকা মেডিকেলের ওই দিক থেকে গিয়ে ইমার্জেন্সির এই পাশ থেকে আমরা আবার চাংখারপুলে আসি। তো চাংখারপুলে আসার ওখানে যা হয়, আমাদের যে বর্তমান যে আমাদের শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ভাই এবং আমাদের ইকবাল হোসেন শিকদার ভাই, তারা একদম পুলিশের কাছাকাছি চলে যায়, মানে চাংখারপুলের যে ফ্লাইওভারটা যে জায়গা থেকে নামছে এই জায়গা থেকে, মোড় থেকে, এবং হচ্ছে তারা ওই জায়গা থেকে খুব জোরে গুলি ছুটতে থাকে। আমি তার পিছনেই ছিলাম। তো আনফর্চুনেটলি আমার হচ্ছে ডান পাশে যে ভাই ছিল উনি হচ্ছে গুলি লেগে পড়ে যায় আর কি। উনি হচ্ছে পরবর্তীতে হয়তো শাহাদাত বরণ করছে কিনা এটা আমি আসলে শিওর না, মাথায় গুলি লাগে, তো গুরুতর আহত হয় এবং আমরা মেডিকেলে। আমার পেছনে যে ভাই ছিল ওনার হঠাৎ করে একটা গুলি এসে ওনার পেটে লাগে আর কি। তো ওই গুলিটা পুলিশের ছিল না, আশেপাশের কোনো বিল্ডিংয়ের ছাদ থেকে আসছে নিশ্চয়ই আর কি, কারণ সামনে থেকে আসলে আমাকে ভেদ করে আসতে হবে। উনি আমার পেছনে ছিল, হঠাৎ করে নিয়ে পড়ে যায়।
তো পরবর্তীতে 2 জন একই জায়গা থেকে আমরা খুব কম মানুষ ছিলাম ওখানে, 2 জন শহীদ হয়ে মানে গুলি লেগে পড়ে যায়। তো পরবর্তীতে একটা খবর ছড়ায় যে আসলে আমার গুলি লাগছে এবং আমি এখানে হয়ে পড়ে যাই। মানে পরবর্তীতে আমি তো ওনাদেরকে নিয়ে আমরা আরও কয়েকজনকে ডাকি, ধরাধরি করে হসপিটালে নিয়ে আসি। এবার দেখি হসপিটালের সামনে সবাই কান্নাকাটি করতেছে আর কি। আমাদের তখন সেক্রেটারি আসাদুল ইসলাম ভাই তো মানে একদম মানে খুবই বিমর্ষ হয়ে কান্নাকাটি করতেছে। তো পরে শুনতে পারলাম যে ভাইদের কাছে ইনফরমেশন গেছে যে ওইখানে যে 2 জনের গুলি লাগছে তার ভিতরে একজন আমি আর কি। তো পরবর্তীতে ভাইদেরকে বলি যে না ভাই আমি আসলে ঠিক আছি, কিন্তু আমার এই 2 পাশে যে 2 জন ছিল তারা হচ্ছে গুলি লাগছে, তাদের অবস্থা খুবই ভয়াবহ, তাদেরকে হচ্ছে মেডিকেলে নেওয়া হয়েছে। তো পুলিশ যে কত বড় খারাপ ওই দিন, মানে ঢাকা মেডিকেলের একদম ভিতরে ঢুকে ইমার্জেন্সির সামনে এসে তারা আমাদের উপরে আক্রমণ করেছে। ওই জায়গায় এসে মেডিকেলের ভিতরে যুদ্ধের সময়ও কখনো মানুষকে আক্রমণ করা হয় না, কিন্তু তারা মেডিকেলের ভিতরে ঢুকে আমাদের উপরে স্টুডেন্টদের উপর আক্রমণ করেছে তখন পুলিশ। পরবর্তীতে জোহরের নামাজের সময় আমরা ঢাকা মেডিকেলের মসজিদে নামাজ পড়ি। তখন খুবই একটা মানে করুণ একটা সিনারিও মসজিদে ফুটে ওঠে আর কি। মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, উনি তো মানে মসজিদের ইমাম সাহেব, উনি রীতিমতো নামাজ শেষ করে আমরা অনেকেই জামাত মিস করি, পরবর্তীতে আরেকটা জামাত করি, ওই জামাতে পুরো মসজিদ ভরে যায় আর কি, দ্বিতীয় জামাতে। তো তখন হচ্ছে আমি নামাজ পড়াচ্ছিলাম। তো নামাজ পড়ানোর শেষে সালাম ফিরাই দেখি যে আমরা কয়েকজন নামাজ শুরু করেছিলাম, পরবর্তীতে একদম মসজিদ ভরে গেছে। তো পরবর্তীতে আমরা একটা মোনাজাত করি আর কি। তখন আমি মোনাজাত ধরে বলি যে আসেন আমরা একটু মোনাজাত করি আল্লাহর কাছে, যে যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে জানেন তেনাদের মুক্তি দিই। পরবর্তীতে আমরা হচ্ছে মানে যখন মোনাজাত শুরু করি তখন পিছনে এত কান্নার রোল পড়তেছিল, কারণ হচ্ছে প্রত্যেকে তখন রক্ত মাখা ছিল। হয় কেউ নিজে আহত হয়েছে, অথবা যারা আহত হয়ে ঢাকা মেডিকেলে আসতেছিল তাদেরকে এখানে মেডিকেলে নিয়ে আসার জন্য তারা ধরে নিয়ে আসছে, তার প্রত্যেকে রক্ত মাখা ছিল। এমন একটা কান্নার রোল উঠতেছিল মসজিদ থেকে। প্রায় 10 মিনিট আমি মোনাজাতটা কন্টিনিউ করি এবং প্রত্যেকটা মানুষ, আমরা সবাই মানে আমরা কোনো কথা বলতে পারতেছিলাম না, সবাই কান্না করতে করতে। পরে আমরা যখন মোনাজাত শেষ করে আমরা বের হয়ে আমরা মিছিলের প্রস্তুতি নিচ্ছি আর কি। তো এই সময় হঠাৎ করে আমরা শুনতে পাই যে সেনাবাহিনী হচ্ছে স্টুডেন্টদের পক্ষে অবস্থান নিয়েছে এবং শেখ হাসিনা হচ্ছে পালিয়ে গেছে এখান থেকে। তখন আমাদের ভিতরে আমরা নিজেরা বিশ্বাস করতে পারছিলাম যে একটু আগে যেখানে আমাদের উপরে মানে আমরা জীবনের সব কিছু ত্যাগ করে আমরা হচ্ছে যে এখানে দাঁড়িয়েছিলাম, এই শেখ হাসিনা আমাদের এত নির্যাতন করছে, পালাই গেছে। পরবর্তীতে সবাই মানে একদম হতভম্ব হয়ে যায়। মানে আনন্দে আত্মহারা, যেটাকে আনন্দ আত্মহারা তো একটা বিষয়, কিন্তু আনন্দটা না তখন আসছিল না ভিতর থেকে, কারণ আমাদের প্রত্যেকের গায়ে তখন রক্ত ছিল। মানে এভাবে তো এমনি পড়ে আসছে মানুষজন, রক্ত মাখা একটা ধ্বংসস্তূপের ভিতরে, সে পালিয়ে গেছে। একটা ভালো লাগা কাজ করতেছিল, আবার একটা চাপা কষ্টও ছিল। তো পরবর্তীতে আমাদের কিছু সংখ্যক ভাইরা আমরা হসপিটালে থেকে যাই আর কি, যারা অসুস্থ ছিল তাদের সেবা করার জন্য। বিশেষ করে প্রচুর ব্লাড লাগছিল তখন আমাদের প্রত্যেক ভাইকেই ব্লাড দিতে হয়েছে, সবাই ব্লাড দিচ্ছিল। তো আমরা আবার একটা টিম, আমরা হচ্ছে তখন সেই ঐতিহাসিক যে সংসদ ভবনের দিকে আমরা যাই সবাই। তো পরবর্তীতে আমরা এখান থেকে ঢাকা মেডিকেল থেকে যেতে যেতে দেখি যে আসলে অনেক মানুষ ওখানে তারা অলরেডি পৌঁছে গেছে, এবং তারা ওখান থেকে যে জিনিসপত্র নেওয়া বা বিভিন্ন বিষয়, মানুষের যে ক্ষোভের একটা বহিঃপ্রকাশ, এটা আমরা তখন দেখতে পেয়েছি আর কি। তো আমরা তখন একটা বিষয়, আমরা একদম শুরুতে যেতে পারিনি, তবে মাত্র কয়েকজন ঢোকার পরেই আমরা গিয়েছি। তো আমরা যখন যাই যে শেখ হাসিনা যে খাবারের জন্য যে রান্না করছে এটা পর্যন্ত সে খেতে পারেনি, সেটা রেখে চলে যেতে হয়েছে তাকে। শেখ হাসিনার যে কাপড় চোপড় ছিল এগুলো সে নিয়ে যেতে পারেনি, সে কিছুই নিয়ে যেতে পারেনি। না, সে কিছু সুটকেস কিন্তু নিয়ে গিয়েছিল, যেগুলো নিয়েছে, বাট তার যে অনেক গুলো যে কাপড় চোপড় ছিল মানুষজন, এগুলো অনেকে নিয়েছে, যদি আমি ওখান থেকে গণভবন থেকে কিছুই নেইনি। আপনি তো বিজয় নিয়ে এসছেন, 5 তারিখে আপনি বিজয় নিয়ে এসছেন। সাধারণ মানুষও গণভবন বলি বা সংসদ বলি, তখন আসলে যে বাঁধ ভাঙা উল্লাস ছিল, সেই উল্লাসের কারণেই তারা এমনটি করেছে। এটিকে মেজর অর্থে কোনো বিশৃঙ্খলা বলা যায় না। আমরা বিশৃঙ্খলা বলছি না, মানুষের যে ক্ষোভের একটা চরম বহিঃপ্রকাশ ছিল আর কি। এটা আমরা দেখে যে একটা মানুষকে কতটা ঘৃণা করতে পারে, তা আমরা 5 তারিখে আসলে প্রত্যক্ষ করেছি। তো এই জায়গা থেকে আমাদের জন্য একটা বড় শিক্ষা হলো যে পৃথিবীতে আমরা আসলে ফেরাউনকে দেখি নাই,
আমরা কোরআনে পড়েছি যে ফিরআউন জালিম ছিল, আল্লাহ তাকে ধ্বংস করেছে। আমরা নমরুদকেও দেখি নাই, আমরা আবু জাহেলকেও দেখি নাই, আমরা আবু লাহাবকেও দেখি নাই। ছোটোবেলা থেকে আমাদের কাছে মনে হতো যে বর্তমান যুগের আধুনিক ফিরআউন হচ্ছে শেখ হাসিনা। এবং একটা মিথ কিন্তু বা একটা প্রচলিত একটা টার্ম ছিল সমাজে যে শেখ হাসিনা না মরা পর্যন্ত আওয়ামী লীগকে কেউ থামাতে পারবে না। এটা কিন্তু খুব প্রচলিত ছিল এবং আওয়ামী লীগের লোকজন এটা গর্ব করে বলতো যে শেখ হাসিনা না মরা পর্যন্ত এই দেশ থেকে তাদেরকে কেউ ছড়াতে পারবে না, 1941 সাল পর্যন্ত তাদেরকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। কিন্তু আল্লাহর প্ল্যান যে কতটা নিখুঁত, আল্লাহ তাআলা যে বলেছেন যে মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, যে তার রান্না করা খাবার পর্যন্ত সে খেতে পারেনি। তো বর্তমান সময়েও যদি কেউ এভাবে হয়ে উঠতে চায়, নব্য হাসিনা হয়ে উঠতে চায়, শিক্ষাঙ্গনে যদি কেউ লাশের রাজনীতি করতে চায়, দেশে যদি কেউ আর জুলুম ত্রাস করতে চায়, আমার মনে হয় 5 তারিখের ইতিহাসটা তাদেরকে বারবার একটু দেখা দরকার। এই সিনারিওটা তাদেরকে একটু মনে করিয়ে দেওয়া দরকার যে আসলে এই ধরনের জুলুম নির্যাতন করে আসলে পৃথিবীতে বিগত সময় কেউ টিকে থাকতে পারেনি, আপনারা কেউ পারবেন না। এক্স্যাক্টলি। জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আপনি যেভাবে জুলাইয়ে আপনার স্মৃতিগুলো বলছিলেন, আমি তন্ময় হয়ে শুনছিলাম। আসলে আপনাদের মতো তরুণদের এই রক্ত এবং ঘামের বিনিময়ে, আপনাদের এই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা আসলে নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আপনারা নতুন একটি বাংলাদেশে নতুন একটি ক্যাম্পাস বিনির্মাণের জন্যে এখন এই অদম্য জবিয়ান ঐক্য প্যানেলে নতুন করে আবার যে যুদ্ধ শুরু করেছেন, আপনাদের জন্য আমরা শুভকামনা জানাই। আপনারা বিজয়ী হওয়ার মধ্য দিয়ে সত্য এবং সততা, ন্যায় এবং নীতির বিজয় ঘটুক, আমরা সেই প্রত্যাশা করছি। আমাদের ইনোভা টক্সে আসবার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ইনোভা টক্স, আপনার এই প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানাই। ইনোভা টক্সের আসলে বর্তমান সময়ে আমরা দেখছি যে বিভিন্ন মানুষের যে সংগ্রামের ইতিহাস, বিভিন্ন মানুষের যে অবস্থানে তুলে ধরছেন, এটা খুবই ভালো একটা প্রশংসনীয় উদ্যোগ। আমরা প্রত্যাশা করি আপনারা এভাবে সবসময় সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন এবং সকল ভয়ভীতিকে মারিয়ে আপনারা মিথ্যার বিপক্ষে আপনাদের যে মশাল জ্বেলেছেন এটা ধরে রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে ভিপি পদে যিনি লড়ছেন, মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে তার যে স্বপ্ন, তার যে ইশতেহার, সেটি তিনি আমাদের সামনে বলছিলেন এবং কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি কি পরিকল্পনা নিয়েছেন, সেই গল্পগুলো, সেই পরিকল্পনাগুলোই কিন্তু তিনি আমাদের আজকের এই পডকাস্টে শেয়ার করেছেন। আশা করছি আমাদের পুরো অনুষ্ঠানটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।